পাত্রী দেখতেই সে রীতিমতো ভূত দেখার মতো চমকে গেল অরিক সোবহান। অক্ষিপটে ভেসে উঠল তার কিছুদিন আগের সেই মুহূর্তগুলো। তবে সে কিন্তু একা চমকালো না, তার পাশে বসে থাকা তার বন্ধু নীরবও সমান তালে চমকেছে। নীরব খুব মনোযোগ সহিত তার সামনে বসে থাকা রমণীর আপাদমস্তক পরখ করে নিশ্চিত হলো এই সেই মেয়ে। ঘাম ছুটে গেল তার, হাত দিয়ে কপাল মুছে বন্ধুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, দোস্ত, এটা সেই মেয়েটা না যাকে কয়দিন আগে তুই বাকি কথা বলার আগেই অরিক নীরবের হাত চাপড়ে ধরল, চোখ গরম করে তাকিয়ে চুপ থাকতে বলল তাকে। দমে গেল নীরব, কিন্তু মনের ভয় কমেনি তার। মেয়েটা এই নীরব চাহনি যেন তাদের ভয়কে আরো বাড়িয়ে তুলেছে। বাড়ির বড়রা কথা বলবে, তাই সেই ফাঁকে অরিক আর রাইমাকেও আলাদা রুমে দেয়া হলো একটু কথা বলার জন্য। রাইমার কাজিনরা তাদের রুম থেকে বেরিয়ে গেল। অরিকের চোখ মুখ শুকনো, দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ভীত। চোখ তুলে মেয়েটির দিকে তাকাচ্ছে না পর্যন্ত। রাইমাও চুপচাপ দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। গভীর মনোযোগ পর্যবেক্ষণ করলো সে অরিককে। তারপর সে অরিকের দিকে 2 কদম এগিয়ে গিয়ে বলল, আমাকে চিনতে পারছেন? অরিক এবার তাকালো। সে চাহনিতে ভয় ছাড়া যেন আর কিছুই দেখতে পায় না রাইমা। রাইমা হাসলো খুব, বলল, এ কি, আপনাকে এত ভীত দেখাচ্ছে কেন? ভয় পাবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। অরিকের কপালে বিস্ময়ের ভাঁজ পড়ল, ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমাকে চিনতে পেরেও কাউকে কিছু বলবেন না কেন? চাইলে আপনি এক্ষুনি আমাকে পুলিশে দিতে পারেন। আমি যা অন্যায় করেছি তার জন্য তো আমার কঠিন শাস্তি হবে। তাহলে আপনি আমাকে বাঁচিয়ে দিতে চাইছেন কেন? কি উদ্দেশ্য আপনার? রাইমা আরেক দফা হাসলো। সুন্দরী মেয়েদের হাসি সুন্দর হলো, এই মুহূর্তে রাইমার হাসিটাকে ঠিক সুন্দর উপলব্ধিটা দেওয়া যাবে না, কারণ তার এই হাসির সৌন্দর্য নেই, আছে বুক ভরা যন্ত্রণা আর হাহাকার। রাইমা হাসি থামালো, আরো কিছুটা এগিয়ে গেল অরিকের দিকে। রাইমা হঠাৎ এত কাছে আসায় অরিক কিছুটা ঘাবড়ে গেল। 1 কদম পিছিয়ে যেতেই রাইমা বিদ্রুপের সুরে বলল, ও মা, পিছিয়ে যাচ্ছেন কেন? আজ আর কাছে আসতে মন চাইছে না? সেদিন তো আমার খুব কাছে এসেছিলেন, আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ছুঁয়েছিলেন। সেদিন এই ভয় কই ছিল? নিজের সমস্ত বাসনা মিটিয়ে আমাকে রাস্তায় ফেলে রেখে তো দিব্যি বন্ধুকে নিয়ে চলে এসেছিলেন। তবে আজ কেন এত ইতস্তত করছেন? এই যে আমি আপনার কত কাছে, ছোন আমায়। কি হলো, পিছিয়ে যাচ্ছেন কেন? অরিক রেগে যায় তার কথায়। এখানে আসার আগে যদি একবার মেয়েটার ছবিটা দেখে আসতো তাহলে আর তাকে এই সিচুয়েশনে পড়তে হতো না। নিজের দোষেই তার আজ এই হাল। রাগে ফোঁসফোঁস করতে করতে সে বলল, শুনুন, এসব ফালতু কথা বলা বন্ধ করুন। আমি জানি আমি একজন ধর্ষক। আমি আপনাকে ধর্ষণ করেছি। এটা এক্ষুনি গিয়ে আপনি আপনার পরিবারকে জানিয়ে দিন। তারপর পুলিশ ডেকে এনে আমাকে গ্রেফতার করিয়ে দিন। আর এত নাটক করবেন না, অনেক করেছেন। রাইমা এদিক ওদিক তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল। কথাগুলো দুর্মর গতিতে মস্তিষ্কে আলোড়ন তৈরি করছে তার। সে তাই শক্ত গলায় বলল, না, আপনাকে আমি পুলিশে দিব না। না, আমি এই ব্যাপারটা কাউকে জানাবো। আমার পরিবারের আপনাকে খুব পছন্দ হয়েছে, আর আমার মনে হয় আপনার পরিবারেরও আমাকে খুব পছন্দ। আপনার মার কথা শুনে তো তাই মনে হলো। এখন যখন 2 পরিবারেরই সব কিছু পছন্দ, তবে আমি আর বেঁকে বসবো না, আপনাকেই আমি বিয়ে করব। অরিক হতভম্ব হয়ে পড়ল, বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। অদ্ভুত, একটা মেয়ে কি করে তার ধর্ষককে বিয়ে করতে রাজি হয়, তাও আবার এত সহজে? অরিকের সন্দেহ হয়, মন বলছে তার মেয়েটার কোথাও অন্য কিছু চলছে, নিশ্চয়ই আগে থেকে কিছু প্ল্যান করে রেখেছে সে। না না, এই মেয়ে তো কোনো মতেই বিয়ে করা যাবে না। অরিক সিদ্ধান্ত নিয়ে নেয়, সাপ গলায় জানিয়ে দেয় সে তাকে কোনোভাবেই বিয়ে করবে না। রাইমা তার ছেলে হাসি দিয়ে জবাবে বলে, বিয়ে তো আপনাকে করতেই হবে অরিক সোভান, আর আমাকেই করতে হবে। মগের মুল্লুক নাকি? বলেছি তো আমি আপনাকে বিয়ে করব না। এখন আপনি যদি সবাইকে সবটা বলে দিতে চান তো বলে দিতে পারেন, আমার কিছু যায় আসে না। কথাটা উচ্চস্বরে বলে 2 পকেটে হাত দিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়ায় সে।
রাইমা বাঁকা হাসে, বলে, আপনি যতটা সহজ ভাবছেন সবকিছু কিন্তু অতটাও সহজ না মিস্টার অরিক সুবহান। কি বলুন তো, আমার না খুব শখ ছিল আমার একটা সংসার হবে, ছোট্ট ভালোবাসার একটা সংসার। সেইখানে আমি আর আমার স্বামী অনেক সুখে থাকব। তারপর একদিন ছোট্ট সংসারকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমাদের একটা ছোট্ট পরী আসবে, যে তার জাদু দিয়ে আমাদের সুখকে আরো বাড়িয়ে দিবে। কিন্তু কিন্তু আপনি কিছু হতে দিলেন না, সব কিছু নষ্ট করে দিলেন। আমাকে ধর্ষিতা বানালেন, চরিত্রে কালি মাখালেন, আমার সতীত্ব হরণ করলেন, আমাকে জীবন্ত লাশ বানিয়ে ছাড়লেন। এখন এখন আপনিই বলুন, আমাকে কে বিয়ে করবে? কেউ কি যেচে পড়ে কোনো ধর্ষিতাকে বিয়ে করে? করে না তো। তাই এখন আপনাকেই আমার বিয়ে করতে হবে। আপনি চান কিংবা না চান, আমি আপনার বউ হব। কথাগুলো শেষ করে চট জলদি চোখ মুছে নিল রাইমা। হঠাৎ করেই খুব কান্না পাচ্ছে তার। সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। নিজের দেয়া সেই বীভৎস চিৎকারগুলো যেন নিজের কানেই বাজছে। পারছে না সে, না পারছে না মরতে, না পারছে বেঁচে থাকতে। আর চোখের সামনে এই মানুষটাকে দেখে যেন তার এই যন্ত্রণা আরো বেড়ে গিয়েছে। খুব তো চলছিল তার সুন্দর সাধারণ জীবনটা, হঠাৎ কোত্থেকে এই অচেনা মানুষটা এসে অমানুষের মতো তার জীবনটা নষ্ট করে দিল, ধ্বংস করে দিল তার সমস্ত স্বপ্ন। এর জন্য সে কোনোদিনও এই মানুষটাকে ক্ষমা করতে পারবে না, কোনোদিনও না। মা, আমি ওই মেয়েকে বিয়ে কাপড় করব না। ভাঁজ করছিল লিমা সুবহান। ছেলের তিক্ত কণ্ঠ শুনে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালেন। বিরক্তিতে ভ্রু কুঁচকে বললেন, কেন, কি সমস্যা? অরিক নাকমুখ ফুলিয়ে কঠোর গলায় বলল। আমার ওকে পছন্দ হয়নি তাই। ছেলের কথায় বিরক্তির মাত্রাটা যেন আরো বাড়ল। তিনি বললেন, পছন্দ না হওয়ার কি কারণ? মেয়ে রূপে গুণে সব দিক থেকেই একদম পারফেক্ট। তাহলে কি জন্য তোমার তাকে পছন্দ হলো না? মা, ওর কথার ধরন আমার ভালো লাগেনি। লিমা সুবহান এবার জোরে নিঃশ্বাস নিলেন। ছেলের সমস্যাটা যে ধরতে পেরেছেন, ছেলের কাছে এগিয়ে গেলেন তিনি। বুকের উপর দুহাত ভাঁজ করে গম্ভীর সুরে বললেন, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই অরিক। কাল আমাদের পাকা কথা বলা হয়ে গিয়েছে, পরের সপ্তাহেই তোমাদের বিয়ে। অযথা ভেজাল বাঁধিও না। আমি জানি তুমি ইচ্ছে করে বিয়েটা ভাঙতে চাইছো। আর ওই মেয়েকে পছন্দ না হওয়ার কোনো কারণই আমি দেখছি না। তোমার বাবার আর আমার ওকে যথেষ্ট পছন্দ হয়েছে। সেক্ষেত্রে তোমার পছন্দ না হলেও চলবে। তোমার পছন্দের মেয়েগুলোকে আমার দেখা আছে। ওই ধরনের মেয়েকে আমি কখনোই আমার বাড়ির বউ বানাবো না। তাই এসব বাদ দিয়ে বিয়ের প্রিপারেশন নাও, যাও। অরিকের চোখ মুখ কালো হয়ে যায়। মাকে কি করে বোঝাবে কেন সে এই মেয়েকে বিয়ে করতে চাইছে না? সত্যিটাও তো বলতে পারছে না। মা জানলে তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এদিকে সে এটাও টের পাচ্ছে তার জন্য সামনে খুব খারাপ কিছু অপেক্ষা করছে। ওই মেয়ে তাকে এমনি এমনি বিয়ে করছে না, নিশ্চয়ই এর পেছনে তার কোনো ভয়ানক উদ্দেশ্য আছে। শুনেছে মেয়েদের যখন আর কিছু হারানোর ভয় থাকে না, তখন নাকি তারা জানোয়ারের চেয়েও হিংস্র হয়ে ওঠে। তবে কি এবার তাকেও রাইমার হিংস্রতার শিকার হতে হবে? কথাগুলো ভাবতেই গলা শুকিয়ে উঠে তার। যেই ছেলেটা আজ পর্যন্ত কাউকে পরোয়া করত না, সে আজ এক সাধারণ মেয়েকে ভয়ে এইভাবে অস্থির হয়ে উঠেছে। নিজেকেই যেন চিনতে পারছে না অরিক। তার এই একটা ভুল তার জীবনটাকে যে ঠিক কিভাবে এলোমেলো করে দিবে সেটা সম্পর্কে আদৌ তার কোনো ধারণা নেই। মায়ের কথায় মন মরা হয়ে রুমে এসে বসলো অরিক। অস্থির মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। শুয়ে বসে কোনো কিছুতেই শান্তি মিলছে না যেন। এসির পাওয়ারটা আরো কমিয়ে দিল, যেন একটু হলেও শরীরে উষ্ণতাটা কমে। মনে যেন প্রশান্তি পায়। বিছানায় গা এলিয়ে দিয়ে নীরবে কল লাগায়। ওপাশ থেকে কল রিসিভ হতেই অরিক বলে ওঠে, ফ্রি থাকলে এক্ষুনি বাসায় আয়। নীরব আর কথা বাড়ালো না, সোজা অরিকদের বাসায় চলে এলো। 6 তলা বিল্ডিং এর 4 তলায় এক বিশাল অ্যাপার্টমেন্টে থাকে তারা। লিফট থেকে নেমেই সোজা অরিকের রুমে গিয়ে ঢুকলো নীরব। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা
অরিকের অবস্থা দেখেই নীরব টের পেল সে কতটা দুশ্চিন্তায় আছে। নীরব গিয়ে বসলো তার পাশে, ক্ষীণ সুরে বলল। দোস্ত কি হবে এখন? অরিক চোখ তুলে তাকায়, খ্যাপা কণ্ঠে বলল। কি হবে সেটা আগে থেকেই জানলে কি আর এখন এত দুশ্চিন্তা করতাম? হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক, কিন্তু দোস্ত ওই মেয়ের চাইটা কি বলতো? তুই ওকে রেপ করলে অথচ ও তোকে কিছুই করলো না, উল্টো তোকে বিয়ে করতে চাইছে। ব্যাপারটা না ঠিক আমার মাথায় ঢুকছে না রে। অরিক উঠে বসলো, চিন্তিত কণ্ঠে বলল। সেটাই তো আমি বুঝতে পারছি না, মেয়েটা আসলে চায় কি, তার মনে কি চলছে। এইটুকু আমি নিশ্চিত যে এমনি এমনি এই মেয়ে আমাকে বিয়ে করছে না, নিশ্চয়ই এই মেয়ের পেছনে কোনো গভীর উদ্দেশ্য আছে। নীরব ভয়ার্ত দৃষ্টিতে অরিকের দিকে তাকায়। তোর জন্য আমিও ফেঁসে গেছি, সেদিন বারবার বারণ করেছিলাম, শুনিসনি আমার কথা। ইচ্ছে মতো মেয়েটার সাথে, আর এইদিকে আমি কিছু না করেও ফেঁসে গেছি। ওই মেয়ে আমাকেও ছাড়বে না, যেভাবে কালকে আমার দিকে তাকাচ্ছিল। বলে। অরিক দীর্ঘশ্বাস ফেলে বলে। সেদিন অনেক বেশি নেশা করে ফেলেছিলাম, নেশার ঘরে যে এসব করে ফেলবো জীবনে কল্পনাও করিনি। আর ওই মেয়ে অত রাতে ওই রাস্তায় কি করছিল? আর সবচেয়ে বড় কথা হলো, আমি তখন নেশার ঘরে ছিলাম, তাই ওকে একটু টিজ করে ফেলি, তাই বলে কি ও আমাকে চড় মারবে? এই একটা চড়েই তো আমার মাথা গরম হয়ে যায়, তাই রাগ সামলাতে না পেরে এত কিছু করে ফেলি। এখন বুঝতে পারছি কি করেছি, কিন্তু এখন আর কিছু করারও নেই, না জানি আমার কপালে কি আছে। চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে অরিক। নীরব ভীত সন্ত্রস্ত মন নিয়ে বসে বসে ভাবতে থাকে কি করা যায়। ভাবতে ভাবতে সে হঠাৎ বলে ওঠে। দোস্ত এক কাজ কর, তুই মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নে, দরকার পড়লে পা ধরে ক্ষমা চা। আমার মনে হয় মেয়েটা তোকে ক্ষমা করে দিবে। অরিক হতাশ কণ্ঠে বলে। একটা মেয়ের সব থেকে মূল্যবান সম্পত্তি হলো তার সতীর্থ, সেই সতীর্থটাকেই আমি নষ্ট করে দিয়েছি। তোর কি মনে হয় মেয়েটা আমাকে এত সহজে ক্ষমা করে দেবে? নীরব চুপ হয়ে যায়, না দিবে না। সে যদি মেয়ে হতো তবে সেও দিত না, কিন্তু ওই যে পুরুষ মানুষ, রাগের বশে মারাত্মক ভুল করে ফেলেছে। সেই ভুলের প্রায়শ্চিত্ত তো এবার তাকে করতেই হবে। অনেকক্ষণ বসে দুই বন্ধু কথা বলল, তারপর একসময় নীরব চলে গেল তার বাসার দিকে। কেউ কোনো উপায়ে আওড়াতে পারল না। ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে তারা আশাই ছেড়ে দিল। ভেবে নিল ভাগ্যে যা আছে তাই হবে। নীরব যেতেই অরিক গোসলের জন্য উঠল। টাওয়ালটা গলায় ঝুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই হঠাৎ সে তার ফোনের পরপর অনেকগুলো নোটিফিকেশনের শব্দে পেল। সে এগিয়ে গিয়ে বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো কিসের এত নোটিফিকেশন। ফোনের স্ক্রিনে তখন একটা আননোন নাম্বার থেকে কিছু মেসেজ দেখতে পেল। অরিক সেটা দেখার জন্য হোয়াটসঅ্যাপে ঢুকলো। তারপর সেই নাম্বারে গিয়ে দেখলো অনেকগুলো ছবি, আর সেই ছবিগুলো আর কারো না, রাইমার। বেশ কয়েকটা শাড়ি গায়ে দিয়ে তোলা ছবি, তার নিচে একটা ছোট্ট মেসেজ। আচ্ছা, কোন শাড়িটাতে আমাকে বেশি মানাচ্ছে একটু বলুন তো? অরিক এবার নিশ্চিন্ত হলো, এটা রাইমার নাম্বার। সঙ্গে সঙ্গেই ভীষণ বিরক্ত হলো সে। এই মেয়েটা তাকে কেন মেসেজ দিচ্ছে? সিন করেও রিপ্লাই দিল না। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল সে। ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে কৌতূহলবশত অরিক আবার ফোনটা চেক করলো। চোখ যেন এবার বেরিয়ে আসবে তার। 120টা মেসেজ, আর এটা ক্রমাগত বেড়েই চলছে। তাড়াতাড়ি সে ইনবক্স ওপেন করে দেখে রাইমা তাকে লাগাতার মেসেজ দিয়েই যাচ্ছে। তার তার একটাতে লেখা। সিন করেও রিপ্লাই দিচ্ছেন না কেন মিস্টার অরিক সুবহান? এত ভয় পান আমায়? পাশে দুইটা হাহা ইমোজি। মেসেজটা দেখা মাত্রই রাগে চোখ মুখ লাল হয়ে উঠে অরিকের। সে ডিরেক্ট কল দেয় সেই নাম্বারে, সঙ্গে সঙ্গেই রিসিভ হয়ে যায়। রাগী গলায় অরিক বলে। কি শুরু করেছেন আপনি? এত মেসেজ কেন করছেন? ওপাশ থেকে ক্ষীণ হাসির শব্দ শুনতে পেল সে। জবাবে রাইমা বলল। বারে, আমি বুঝি আমার হবু বরকে মেসেজ দিতে পারবো না? রাগটা ধপ করে বেড়ে যায় অরিকের, চেঁচিয়ে উঠে বলে। মজা করা বন্ধ করুন, ইচ্ছে করে করছেন এসব, তাই না? আমি জানি আপনার উদ্দেশ্য খুব খারাপ, তাই যা বলার সরাসরি বলুন, অযথা এত নাটক করবেন না। রাইমা বাঁকা হাসে বলে। নাটক করছি?
বাহ, আপনি তো খুব চালাক। যাই হোক, আমার নাটকে কিন্তু আপনার পরিবার খুব সুন্দরভাবে ফেঁসে গেছে। এবার আপনার পালা। জানেন তো, আপনি আমার জীবনে খুব স্পেশাল একটা পার্সন। আপনাকে আমি আমার জীবন থেকে দূরে সরে যেতে দিব না। আপনাকে আমার লাগবে। আমার অন্ধকার জীবনের প্রতিটা হিসাব নিকাশ মেটানোর জন্য আপনাকে আমার প্রয়োজন। তাই নাটক বলুন আর যাই বলুন, আপনাকে আমি ফাঁসিয়েই ছাড়বো। কথাটা বলেই বিকট শব্দে হেসে কলটা কেটে দেয় রাইমা। অরিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কোনরূপ প্রতিক্রিয়া নেই তার মাঝে। তবে কি সত্যিই তার সাথে ভয়ানক কিছু হতে চলেছে? রাইমা ফোন রাখতেই তার রুমে তার মা এলেন। রুফাইদা খানম হাতে কিছু গয়না নিয়ে এসে বিছানায় এক কোণে বসলেন। তারপর রাইমাকে ইশারা দিয়ে তার পাশে বসতে বললেন। রাইমাও বসলো। রুফাইদা খানমকে একে একে গয়নাগুলো আলাদা করে সুন্দর করে রাখলেন। তারপর তার মধ্যে থেকে একটা মোটা চেইন এর একজোড়া দুল রাইমার হাতে দিয়ে বললেন, এগুলো তোকে দিলাম মা, মা স্মৃতি হিসাবে তোর কাছে রেখে দিস। রাইমা তার হাতের গহনাগুলোর দিকে তাকালো। তারপর অবাক চোখ তুলে মায়ের দিকে তাকালো। বিষণ্ণ হেসে বলল, মা, তুমি আমার কাছে অমূল্য সম্পদ। তোমাকে মনে রাখার জন্য আমার কোনো জিনিসের প্রয়োজন নেই। আমার মনে প্রাণে মস্তিষ্কে আজীবন তুমি আর বাবা থাকবে। তোমাদের মনে রাখার জন্য আমার এসবের প্রয়োজন নেই মা। রাইমা মৃদু হাসলেন। মেয়ের মাথায় হাত রেখে বললেন, তা আমি জানি না মা, কিন্তু আমি তো তোর মা। মা হয়ে মেয়েকে তার বিয়েতে কিছু দিব না? আমার আহামরি কিছু নেই রে মা। এই যে এই গয়নাগুলো তোকে দিলাম, আর বাকি দুইটা চেইন আমি আমার নাতি নাতনিদের জন্য রেখে দিলাম। ভবিষ্যতে ওদের দিতে হবে না? কথাগুলো বলতেই ওনার মুখে যেন অন্যরকম একটা হাসি ফুটে উঠল। মায়ের ওই হাসি মুখখানা দেখে রাইমার মনে ধক করে উঠল। এইটুকু সময় নাতি নাতনিকে নিয়েও ভেবে ফেলেছে তিনি, অথচ তার মা জানেও না তার মনে কি চলছে, তার সাথে কি হয়েছে, সে কিভাবে দিন কাটাচ্ছে। রাইমা কিছু বলল না। কিছু মিথ্যে স্বপ্ন দেখে যদি কারো মনে সুখ আসে, তবে থাকুক না সেই সুখটা। কি দরকার সত্য সত্য বলে সেটাকে বিগড়ে দেয়ার। যা, এগুলো আলমারিতে রেখে আয়। তারপরে গোসল করে খেয়ে দে রেডি হ, বাইরে যেতে হবে। আলমারি খুলতে খুলতে রাইমা জিজ্ঞেস করলো, কোথায় যাবে মা? ও মা, মার্কেটে যেতে হবে না? কয়দিন পর বিয়ে, কিছুই তো শপিং করা হয়নি। রাইমা ঘুরে তাকালো। আলমারিটা বন্ধ করে আবারও এসে মায়ের পাশে বসলো। মায়ের হাত দুটো জড়িয়ে ধরে অপরাধী কণ্ঠে বলল, আচ্ছা মা, আমি তো আজ পর্যন্ত তোমার কাছ থেকে কিচ্ছু লুকাইনি। যখন যা করেছি সব বলেছি তোমায়। তুমিও আমাকে সবসময় সাপোর্ট করেছো। যদি কোনোদিন শোনো আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি, আর সেটা খুব বড় কিছু, তাহলে আমাকে ক্ষমা করতে পারবে? রুফাইদা খানমের কপাল এবার ভাঁজ পড়ল। মেয়ের গালে হাত রেখে চিন্তিত কণ্ঠে তিনি বললেন, কি হয়েছে মা তোর? কোনো সমস্যা? কি লুকোনোর কথা বলছিস? রাইমার বুকটা কাঁপছে, আর পারছে না যেন নিজের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটা চিৎকার করে তার মাকে বলতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। তার মাঝে সহ্য করতে পারবে না। হাই প্রেশারের রোগী, স্ট্রোক করবে সঙ্গে সঙ্গে, কিন্তু এত কিছু মনে চেপে রেখেও থাকতে পারছে না। কষ্ট হচ্ছে খুব। রাইমা কোনো জবাব না দিয়ে মাকে জড়িয়ে ধরল। রুফাইদা খানম যেন এতে আরো অবাক হলেন, কিন্তু তিনি এখনো কিছু বলল না। মেয়েকে তিনি বিশ্বাস করেন, ভরসা করেন, তাই এখন আর এসব নিয়ে মাথা না ঘামিয়ে তিনি বললেন, আমি জানি তুই এমন কিছু করবি না যার জন্য আমি তোকে ক্ষমা করতে পারবো না। তোর প্রতি আমাদের সেই আস্থা আছে। এখন এসব বাদ দিয়ে তাড়াতাড়ি গোসল করে আয়, আমি রান্নাঘরে যাচ্ছি। মাকে ছেড়ে মুচকি হেসে রাইমা মাথা নাড়ল। তারপর মা চলে যেতেই বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকলো গোসল করতে। মা, আমি শপিংয়ে যেতে পারবো না, আমার কাজ আছে। একটা দিব ধরে, তোমার কাজ মানেই তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। চুপচাপ রেডি হও, রাইমারাও বেরিয়েছে, ওদের সাথেই আমরা শপিং করব। কি? চেঁচিয়ে উঠল অরিক, নাক মুখ কুচকে বলল,
ইম্পসিবল, ওদের সাথে আমি কিছুতেই শপিং করব না। লিমা সুবহান এবার রেগে গেলেন, বললেন, আমার হাতে মার খেও না কিন্তু। তুমি এখন যথেষ্ট বড় হয়েছো। এই বয়সে মার হাতে মার খেলে শোভা পায় না। তাই ভালোই ভালোই বলছি, রেডি হয়ে গাড়ি বের করো। আমি আর নীরা নিচে নামছি। কথাটা বলে তিনি সোজা বেরিয়ে গেলেন। এদিকে অরিক রাগে ক্ষোভে ফেটে পড়ছে। আবার ওই মেয়েকে দেখতে হবে, আবার এর কথা শুনতে হবে। উফ, পারছে না নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে। রাগে কোনো রকমে রেডি হয়ে অরিক নিচে গ্যারেজে চলে গেল গাড়ি বের করতে। তারপর সে গাড়িটা বাইরে বের করে নীরবকে একটা কল লাগালো। কই আছিস? বাসায়। কেন? আমার সাথে একটু বেরোতে হবে। কোথায় যাবি? মা আর নীরাকে নিয়ে একটু শপিংয়ে যাব। ও, বিয়ের শপিং করবি নাকি? তাহলে এক কাজ করিস, তোর আর আমার জন্য কাফনের কাপড়টাও কিনে রাখিস, কারণ তোর বিয়ের পরপরই তো এটা আমাদের লাগবে, তাই না? বিদ্রূপের সুরে কথাটা বললে নীরব। অরিক ক্ষেপে গিয়ে বলে, লাচ্ছি খাবি শালা? কথা কম বলে তাড়াতাড়ি বাড়ির সামনে আয়। তা না হয় এলাম, কিন্তু এটা বলতো ওই মেয়ে আবার তোদের সাথে শপিং করবে না তো? অরিক জানে নীরবকে সত্যিটা বললেও জীবনেও তার সাথে যাবে না, তাই সে মিথ্যা বলল। আরে না, ও যাবে না। আমি, মা আর নীরা যাব শুধু। তাহলে ঠিক আছে, আমি আসছি। এটা পকেটে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অরিক। বন্ধু পাশে থাকলে কিছুটা হলেও ভয় কম লাগবে তার। নয়তো ওই মেয়ের কথা আর তাকানোর ধরন দেখলেই বুক কেঁপে ওঠে যেন। উফ, সাংঘাতিক একটা মেয়ে। সেদিন যেভাবে ওকে ছেড়ে এসেছিল, বাঁচবে না বলেই তো মনে হয়েছিল, অথচ সে এখন দিব্যি বেঁচে আছে। শুধু বেঁচে আছে বললে ভুল হবে, তাকে জ্বালিয়ে মারছে। কথাগুলো ভেবে ভীষণ রকম বিরক্ত হলো অরিকের। গাড়িতে উঠে ঠাস করে দরজাটা লাগিয়ে বসে রইল। কিছুক্ষণ পর অরিকের মা আর বোন এসে গাড়িতে বসতেই সে গাড়ি স্টার্ট দিল। কিছুটা পথ এগিয়ে মাঝ রাস্তা থেকে নীরবকেও পিক করে নিল। প্রায় আধ ঘন্টা রাস্তায় পেরিয়ে তারা মার্কেটে এসে পৌঁছালো। নীরব ফার্স্টে গাড়ি থেকে নেমে লুকিং গ্লাস দিয়ে চুলগুলো একটু ঠিক করে সোজা হয়ে দাঁড়ালো। তারপর এদিক ওদিক তাকিয়ে সামনে বিশাল শপিং মলটার দিকে তাকাতেই তার যেন হুঁশ উড়ে গেল। ভয়ের তো দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকেই উল্টো দিকে হাঁটা দিতেই অরিক এসে পেছন থেকে কলার টেনে ধরলো। কই যাস বেটা? নীরব পেছনে ঘুরে দাঁতের দাঁত চেপে বলল, তুই না বললে এই মেয়ে আসবে না, তাহলে ওইটাকে? ওইটা যেই হোক না কেন, তোকে এত পাত্তা দিতে হবে না। তুই শুধু আমার সাথে সাথে থাকবি, এটুকুই তোর কাজ। নীরব অসহায়ের মতো অরিকের দিকে তাকালো, যেন এখনই কান্না করে দিবে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে এই ছেলেটাকে এক্ষুনি মারতে মন চাইতেছে। শালা নিজে তো মরবে মরবে, সাথে তাকেও মারবে। রাইমা মিষ্টি হাসলো অরিকদের দেখে, তবে সেই মিষ্টি হাসিটাও ক্যাকটাসের কাঁটার মতো গিয়ে বিঁধল অরিক আর নীরবের বুকে। দুজনের গম্ভীর গম্ভীর চোখ মুখ নিয়ে সেদিন গেল। অরিকের বোন নীরা রাইমাকে পেয়ে খুব খুশি, আর লিমা সুবহান খুশি হলেন ভীষণ। রাইমা আর তার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে সকলে ভেতরে গেলেন। অরিক আর নীরব পেছন পেছনে হাঁটছে, পা যেন চলছে না তাদের। নীরব বারবার চেষ্টা করে যাচ্ছে কোনো রকমে পালিয়ে যাওয়ার, কিন্তু অরিকের জন্য পারছে না। তারা একটা বড় শাড়ির শোরুমে ঢুকলো। একে একে শাড়ি দেখতে থাকে সকলেই। তখনও অরিক আর নীরব অনেকটা দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সে সময় নীরা তাদের কাছে আসে, বলে, এই ভাইয়া, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, ভাবির জন্য শাড়ি পছন্দ করে দিবে। অরিক কড়া গলায় জবাব দিল, আমি কেন পছন্দ করব? যার জন্য শাড়ি কিনবে সে তো নিজেই এসেছে, তাকে গিয়ে জিজ্ঞেস কর। আমাকে এইসবের মধ্যে একদম টানবি না। নীরা বিরক্ত কণ্ঠে বলল, উফ ভাইয়া, তুমি এমন কেন বলো তো? একটু তো রোমান্টিক হতে পারো। নিজের হবু বউকে একটু শাড়ি বেছে দিলে কি হয়? এই নীরব ভাইয়া, আপনি বলেন না কিছু। নীরব বোকা বোকা হেসে নীরার কথার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই বলছিলাম। এই রোজ যা তো, ভাবিকে একটু হেল্প কর। অরিক দাঁত কিরমিরিয়ে নীরবের দিকে তাকালো।
যেন এক্ষুনি তাকে আস্ত চিবিয়ে ফেলবে। নীরব ভয়ে ছোট্ট ঢোক গিলে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। নীরা অরিকের হাত টেনে বলে, চল না ভাইয়া। সে সময় আবার অরিকের মাও তাকে ডেকে ওঠে। এবার আর ছাড়া পাবে না সে। মা যখন ডাকছে তখন যেতেই হবে, নয়তো সকলের সামনে এসেই ঝাড়ি দেওয়া শুরু করবে। অরিক বিরক্ত ভঙ্গিতে এগিয়ে গেল সেদিকে। নীরা তাকে নিয়ে দাঁড় করালো রাইমার পাশে। এতে যেন তার আরো গা জ্বলে উঠল। দুহাত পকেটে পুরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। লিমা সোবহান তখন একটা লাল কাতান শাড়ি দেখিয়ে বলল, বাবা, দেখছো তো এই শাড়িটা কেমন? অরিক পাত্তা না দিয়ে বলল, মা, আমি শাড়ির ব্যাপারে অত কিছু বুঝি নাকি? তুমি আছো, এই যে আন্টি আছেন, তোমরা দেখো, আমাকে কেন এসবের মাঝে টানছো? স্বাভাবিকভাবেই এই কথাটা রাইমার মায়ের কাছে ভালো লাগে না। মন খটখট করে উঠল তার। ছেলে কি তবে এই বিয়েতে মন নেই? তাহলে সে এত বিরক্ত কেন? রাইমা তার মায়ের দিকে তাকিয়ে দেখে সে অবাক দৃষ্টিতে অরিককে দেখছে। সেও টের পায় তার মায়ের মনে হয়তো সন্দেহ জেগেছে। তাই সে দাঁতে দাঁত চেপে অরিককে ফিসফিসিয়ে বললে, এই যে মিস্টার, ভালোভাবে কথা বলুন। আপনার কথা শুনে যদি আমার মায়ের মনে কোনো প্রকার সন্দেহ জাগে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনার ইচ্ছে থাকুক আর না থাকুক, হাসি মুখে মেনে নিন সবটা। রাইমা থ্রেট শুনে রাগে ধপধপ করতে থাকে অরিকের মস্তিষ্ক। এইটুকুনু একটা মেয়ে তাকে এইভাবে থ্রেট দিচ্ছে। ইচ্ছে করছে রাগটা দমিয়ে নিল, জোরপূর্বক মুখে হাসি টেনে নিল। অস্বস্তিতে মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, না মানে আম্মু, এই শাড়িটা অত একটা ভালো লাগছে না, তুমি ওই ডার্ক রেড কালারটা দেখো। তার কথা মতো দোকানদার সেই শাড়িটা নামিয়ে দিল। অরিক সেটা ঘেটে ঘেটে দেখে বলল, বাহ, এটা বেশ সুন্দর, রাইমাকে সুন্দর মানাবে। অরিকর কথা শুনে দুই মাই মুচকি মুচকি হাসলো। নীরাও লাফিয়ে উঠে বলল, এই না হলো আমার ভাইয়া, কত সুন্দর বুঝে গেল বউকে কোনটাতে বেশি মানাবে। অরিক মেকি হেসে শাড়িটা রেখে দিল। রাইমা তখন শাড়িটা হাতে নিয়ে বলল, কিন্তু আমার এটা পছন্দ হয়নি। আমি আন্টির পছন্দ করা ওই রেড কাতানটাই নিব। এবার অনেক বেশি বিরক্ত হলো অরিক। যদি নিজের পছন্দই নিতে হয় তাহলে ঠং করে আর তাকে পছন্দ করতে বলা হলো কেন? সে তখন তাচ্ছিল্যের সুরে বলল, সমস্যা নেই, আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিন। তারপর অরিক আর কোনো কথা বলল না। জোরে একটা নিঃশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে রইল কেবল। অনেক কিছু কেনাকাটা হলো, কিন্তু কথা হলো এর মাঝে নীরব ভেগে গিয়েছে। এই নিয়ে চরম ক্ষেপে আছে অরিক। ছেলেটাকে একবার হাতে পেলে আর আস্ত রাখবে না। একে তো এই নিয়ে রাগ, তার উপর শপিং করতে এসে ঘুরতে ঘুরতে তার অবস্থা খারাপ। রাইমার জন্য রাগ দেখিয়ে কিছু বলতেও পারছে না। মেয়েটা চোখের ইশারা দিতেই যেন অদ্ভুতভাবে সে চুপ হয়ে যায়। নিজেকে নিজেই থাপড়াতে মন চাচ্ছে তার। একটা ছেলে হয়ে সে এইভাবে একটা মেয়েকে ভয় পাচ্ছে। ভাবতেই রাগে কেঁপে উঠে সে। সবশেষে বেরিয়ে আসার সময় রাইমা আর অরিককে একটু আলাদা সময় দেয়া হলো কথা বলার জন্য। সেখানে অরিক চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল কেবল। রাইমা হাসলো, যেন বিদ্রুপ ছড়িয়ে পড়েছে সেই হাসিতে। বলল, আহারে, আমার হবু বরটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করেন না বুঝি? অরিক নাক পাল্লা ফুলিয়ে রাগ দমানোর চেষ্টা করছে। রাইমা বুঝলো ব্যাপারটা, সে আবারও হাসলো। একদম এগিয়ে এসে বলল, অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে দেয়, জানেন তো? আর দেখবেন আপনার এই অতিরিক্ত রাগ আপনারও ধ্বংস বয়ে আনবে। অরিক তাও কিছু বলল না, কেবল দাঁত দিয়ে নিজের ঠোঁটটা কামড়ে ধরল। রাইমা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে গেল। রাইমা চলে যেতেই অরিক তার সামনে থাকা দেয়ালটা সজোরে ঘুষি মারল। দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধ কণ্ঠে বলল, না, এবার এই মেয়ের একটা ব্যবস্থা করতেই হবে। বাসায় ফিরে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে অরিক। মন মেজাজ একেবারে তুঙ্গে উঠে আছে তার। অনেকক্ষণ সে চোখ বুজে শুয়ে রইল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে সে দেখলো নীরব কল দিয়েছে। রাগে যেন ঘি পড়ল এবার।
কলটা রিসিভ করেই অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো তাকে। বেচারা ভয়ে চুপচাপ সব হজম করে নিল। এক পর্যায়ে অরিকেও হয়রান হয়ে দম ফেললো। তখন নীরব ভয়ে ভয়ে বলল, দোস্ত আসলে খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল তো, তাই চলে আসতে হয়েছে, না হলে আমি জীবনেও আসতাম না। চুপ কর শালা, আমাকে এইসব ফালতু কথা বলে বোঝাতে আসবি না। অরিকের ধমক শুনে নীরব আবারও চুপসে গেল। তবে নিজের মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, দোস্ত আমার মাথায় আর একটা আইডিয়া এসেছে। তোর পালের আইডিয়া তোর কাছেই রাখ। আরে না, একবার শুনেই দেখ না, শোন। ইচ্ছে না থাকা সত্ত্বেও অরিক বলল, কি আইডিয়া? তুই একবার রাইমার সাথে আলাদাভাবে কথা বলে দেখ। তুই ওর কাছে ক্ষমা চা, একেবারে আকুতি মিনতি করে ক্ষমা চাইবি। তুই ওকে বুঝিয়ে বলবি যে তোর যা হয়েছে ভুল হয়েছে। বলবি যে তুইও ওকে বিয়ে করতে চাস, অন্য সবার মতো একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক গড়তে চাস। এইভাবে ইনিয়ে বিনিয়ে এটা ওটা বলে তুই ওকে বোঝানোর চেষ্টা করবি। তারপর দেখ ও কি বলে। তোর মনে হয় ওই মেয়ের কাছে ক্ষমা চাইলেই ও আমাকে ক্ষমা করে দেবে? আরে তুই চেয়েই দেখ না, মেয়েদের মন গলতে 2 মিনিটও লাগে না। তুই শুধু একটু ইমোশনালি কথা বলিস, তাহলেই হবে। অরিক জিভ ভিজে ঠোঁট ভিজিয়ে নিশ্চিন্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, ওর সাথে কথা বলে দেখি তাহলে। তবে তাতেও যদি না হয়, তবে আমি এর অন্য ব্যবস্থা নেব। এইভাবে আর একে আমি সহ্য করতে পারবো না। 2 দিন পেরিয়ে গেল। পরদিন এক বিকেলে অরিক গেল কাছের ওই একটা কফি শপে। রাইমাকেও সে সেখানে আসতে বলেছে। অরিক আগেই পৌঁছে গিয়েছে, তাই সে কফি শপের এক কোণে সে গিয়ে বসলো। হাতে ফোনটা নিয়ে দেখলো 4:25 বাজে। সে অপেক্ষা করতে থাকে। প্রায় 15 মিনিট পর সেখানে রাইমার আগমন ঘটে। অরিকের অগোছালো দৃষ্টি হঠাৎ রাইমার উপর পড়তেই সে যেন কিছুক্ষণের জন্য আটকে গেল। খেয়াল করে দেখলো মেয়েটা ভীষণ সুন্দর, আর তার সব থেকে সুন্দর জিনিসটা হলো তার চুল। একেবারে কোমর ছুঁয়েছে, বিনুনি বাঁধা চুলে যেন স্নিগ্ধ লাগছে তাকে। রাইমা এসে চেয়ার ঠেলে বসতেই অরিক চোখ নামিয়ে ফেলল। নিজের আগের মুডে ফিরে গেল সে। গম্ভীর গম্ভীর চোখ মুখ করে রাইমার দিকে তাকালো। রাইমা তখন বিরস মুখে তাকে জিজ্ঞেস করলো, কেন ডেকেছেন আমায়? বলছি। এইটুকু বলে অরিক প্রথমে একজন ওয়েটারকে ডেকে 2টা কফির অর্ডার দিয়ে দিল। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর অরিক 2 হাত টেবিলের উপর রেখে সোজা হয়ে বসলো। চোখ বুজে একটা তপ্ত শ্বাস ছাড়লো। তারপর মিহি কণ্ঠে বলল, আমি সরি রাইমা, আমি জানি আমি খুব ভুল করেছি, জঘন্য ভুল করেছি। এই ভুলের কোনো ক্ষমা হয় না, তাও আমি ক্ষমা চাইছি, মন থেকেই চাইছি। প্লিজ রাইমা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর এত প্রেশার নিতে পারছি না। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করব, আর 5টা মানুষের মতো আমারও ছোট্ট একটা সংসার গড়ে তুলব। আমি আপনাকে প্রমিস করছি, নিজের সবটুকু দিয়ে আমি চেষ্টা করব আপনার সব কষ্ট দূর করে দেওয়ার জন্য। আপনি প্লিজ আমাকে একটা সুযোগ দিন, প্লিজ। অরিক থামলো। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে তার। রাইমা অনেকক্ষণ তাকিয়ে রইল অরিকের দিকে। তার মধ্যে কোনো হেলদোল নেই। অরিক থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, কে? কি হলো রাইমা, কিছু বলছেন না কেন? রাইমা জিভ দিয়ে তার ঠোঁট ভেজালো। একটু নড়েচড়ে বসে তার অতঃপর বলল, আচ্ছা, আপনার তো বোন আছে, বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসেন। যদি আজকে আপনার বোনের সাথে এমন কিছু হয়, যদি তার চরিত্রেও কেউ এভাবে কালি মেখে দেয়, তবে আপনি কি করবেন? পারবেন সেই লোকটাকে ক্ষমা করে দিতে? নিজের মনকে একবার প্রশ্ন করে দেখুন তো সে কি বলে। যদি আপনার মন হ্যাঁ বলে, আপনি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারবেন। তবে ঠিক আছে, আমিও আপনাকে ক্ষমা করে দিব। এবার আপনিই বলুন, কি বলছে আপনার মন? পারবেন ক্ষমা করে দিতে? অরিক তার কথার পিছে আর কোনো কথা খুঁজে পেল না। সে থম মেরে নিচের দিকে তাকিয়ে বসে রইল। রাইমা তখন তাচ্ছিলের হাসি দিয়ে বলল, পারবেন না তাই তো? কারণ ও তো আপনার বোন, আপনার পৃথিবী। নিজের বোনের বেলায় যেটা ভাবতে পারেন, সেটা অন্যের বোনের বেলায় কেন ভাবতে পারেন না বলুন তো? আমার হয়তো ভাই নেই, আমার মা বাবা আছে। ওদের কাছে আমি অক্সিজেন, ওদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। জানেন, আমার মা বাবা এখনো কিছুই জানে না, জানলে বাঁচবে না, মরে যাবে। আপনি একবার ভাবুন তো, আপনি কি করছেন? শুধু একটা না,
তিনটা প্রাণকে আপনি মেরে ফেলেছেন, একটা সুন্দর জীবন, সুন্দর পরিবারকে নষ্ট করে দিয়েছেন। জানেন আমি কিভাবে বেঁচে আছি? নিজের এই শরীরটা দেখলে কতটা ঘৃণা লাগে জানেন? ইচ্ছে করে নিজেকে শেষ করে দেই নিজেই, কিন্তু পারি না, মা বাবার জন্য পারি না। আপনি এই কষ্ট কোনো দিনও বুঝবেন না, কারণ আপনি তো কোনো মানুষ না, কেবল যৌন ক্ষুধায় ক্ষুধার্ত এক প্রাণী। মন, মস্তিষ্ক, বিবেক কোনোটাই আপনার নেই। এইটুকু বলে রাইমা থামলো। জোরে দম ফেলে আবারও সে বলল, ক্ষমা করবেন আমাকে, আপনার মতো একটা মানুষকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। কথাটা শেষ করে রাইমা উঠে দাঁড়ায়, তারপর হনহন করে বেরিয়ে যায় সেখান থেকে। অরিক স্তব্ধ হয়ে বসে আছে। শেষের কথাগুলো খুব লেগেছে তার। এখন মনে হচ্ছে ক্ষমা চাওয়াটাই উচিত হয়নি। নীরবের আইডিয়া শুনতে গিয়ে আবারও একবার অপমানিত হলো সে। রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে নিল, কপালের রগ ফুলে উঠল তখন। এভাবে অপমান আজ পর্যন্ত কেউ করেনি তাকে। মেয়েটার ইচ্ছে করেই এমন করছে। চাইলে তাকে ক্ষমা করে দিতে পারত, কিন্তু তা না করে সে ব্যাপারটাকে আরো জটিল করছে। সে ইচ্ছে করলেই ঝামেলা পাকাতে চাইছে। তবে এবার অরিকও আর চুপ থাকবে না। সেও এবার দেখবে এই মেয়ে আর কি কি করতে পারে। বিয়ের দিন ঘনিয়ে এলো। দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি চলছে জোরসোর ভাবে, কিন্তু যাদের বিয়ে তাদের মাঝে কোনোরূপ প্রতিক্রিয়া নেই। কোনো রকমে যেন দিন পার করছে কেবল। মনের মধ্যে দুজনেরই চলছে মারাত্মক বিদ্বেষ। দুজনেরই যেন কেবল সময়ের অপেক্ষায় উপেক্ষিত। যত সময় গড়াবে সুন্দর মুহূর্তগুলো তত তাড়াতাড়ি কেটে যাবে। তারপর আসবে সেই কুৎসিত মুহূর্তগুলো, যেই মুহূর্তগুলো কখনো কেউ ভুলতে পারবে না। মস্তিষ্কে স্মৃতির কোটায় বিচ্ছিন্ন কিছু স্মৃতি হিসেবে সেগুলো জমা থাকবে আজীবন। হলুদ শেষে ছাদ থেকে নেমে এলো অরিক। রুমে এসে কাকে যেন একটা কল লাগালো। সেই কল রিসিভ হতেই সে উদ্বিগ্ন নিয়ে বলল, যা যা বলেছি সব মনে আছে তো? কোনো গন্ডগোল যেন না হয়, নয়তো এক পয়সাও পাবি না। ওই পাশে মানুষটা অরিককে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না ভাই, সময় মতো সব কিছু হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। এবার যেন কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছে অরিক। ফোনটা বিছানায় রেখে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হলুদে ভূত সেজে আছে। তখন সে গালের হলুদটা আলতো হাতে মুছতে মুছতে বলল, বিয়ে করার খুব শখ তাই না? এবার বুঝবে তুমি ডিয়ার, কার সাথে পাঙ্গা নিতে এসেছো। কথাটা বলেই বাঁকা হাসলো সে। তারপর একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ছিমছামভাবে হলুদের অনুষ্ঠান হয়ে গেল। দুই বাড়িতে আহামরি কোনো আয়োজন নেই। বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে বিধায় বাইরে তেমন কাউকে আপাতত জানানো হয়নি। উদ্দেশ্য পরে বড় করে অনুষ্ঠান করা হবে। এখন কেবল আকদ করা হবে আর কি। হলুদের শাড়িটা এখনো রাইমার গায়ে জড়ানো। গায়ে গহনা এক গাদা হলুদ লেগে আছে তার। হলুদের শাড়িটা এখনো রাইমার গায়ে জড়ানো। গলায় এক গাদা হলুদ লেগে আছে তার। চুলগুলো এলোমেলো হয়ে কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। শুষ্ক ঠোঁটজোড়া কাঁপছে খানিক। চোখ থেকে তার অনর্গল পানি পড়েই যাচ্ছে। কষ্ট হচ্ছে যে খুব। এভাবে এসব কিছু তারও মানতে কষ্ট হচ্ছে। কোনোভাবেই ভুলে থাকতে পারছে না। মা বাবার হাসি মুখটার দিকে তাকালে যেন আরো কষ্ট হয় তার। বুকটা কেঁপে উঠে যখন মনে পড়ে এই হাসিটা আর বেশি দিন থাকবে না। রাইমা অনেকক্ষণ কাঁদে। দরজা আটকে নিশ্চুপে কেঁদে কেটে ভাসিয়ে দেয়। এবার তার মাথা ব্যথা করছে, আর পারছে না। চোখ মুখ ভয়ানক ফুলে গেছে। নিজেকে আয়নায় দেখে ঘাবড়ে যায় সে। মা দেখলে নির্ঘাত বুঝে যাবে যে সে কেঁদেছে। তখন মাও কান্না জুড়ে দিবে। রাইমা তাই তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে গোসল করে বের হলো। ভালোভাবে চোখ মুখ মুছে মুখে অনেকটা পাউডার মাখলো যেন লাল লাল ভাবটা অতটাও বোঝা না যায়। চোখগুলো ভালোভাবে বুঝে নিল, কিন্তু তাও মায়ের চোখ ফাঁকি দেয়া আর কি এত সহজ? রাইমা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো।
মুখে মিথ্যে মিথ্যে একটা হাসি রেখা ফোটালো। তারপর দরজা খুলে বাইরে বের হলো সে। বাড়িতে অনেক বেশি মেহমান না হলেও মা আর বাবার বাড়ির মামা চাচারা এসেছে, আর তাদের সাথে এসেছে তাদের বিচ্ছুর দলগুলো। পুরো বাড়ি ঝমঝম করছে যেন তাদের কোলাহলে। সবাই কত ব্যস্ত। মা চাচিরা রান্নাঘরে ব্যস্ত, মামিরা সব নানা রকম পিঠা বানাচ্ছে, বাবা কাকারা বসেছে জটিল সব হিসাব নিকাশে। পিচ্চিগুলো ছুটাছুটি করছে পুরো বাড়ি জুড়ে। রাইমার প্রিয় কিছু কাজিনও আছে যারা এই মুহূর্তে মেহেদি পড়ায় ব্যস্ত। রাইমাকেও বলেছিল মেহেদি পড়তে, তবে সে তখন বারণ করে দিয়েছিল, বলেছিল পরে পড়বে। সবার মধ্যে কত কত উত্তেজনা, অথচ তার মনে কোনো অনুভূতি নেই। যেন আত্মহীন এক জ্যান্ত শরীর কেবল চারদিকে ঘুরে বেড়াচ্ছে। যেন আত্মাহীন এক জ্যান্ত শরীর কেবল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। রাইমার খুব কষ্ট হচ্ছে এই মানুষগুলোকে দেখে, তাদের এত আগ্রহ দেখে। মনে হচ্ছে ইস, যদি আর 5টা মেয়ের মতো সেও তার বিয়েটাকে এনজয় করতে পারত। বাইরে মাগরিবের আজান হচ্ছে। দিনের আলো কেটে গিয়ে রাতের আধার তার জায়গা দখল করে নিচ্ছে। আর এই রাতে পেরুতেই অরিকের বিয়ে। অরিকের বাড়িতেও কোনো আয়োজনের কমতি নেই। লিমা সুবহান শৌখিন মানুষ। আনুষ্ঠানিকতা ছোটখাটো পরিসরের মধ্যে হলেও তিনি কোনো জিনিসের কমতি রাখেননি। কিছুক্ষণ আগেই মেয়ের বাড়িতে এক গাদা ডালা পাঠিয়ে দিয়েছেন। এখন আবার নীরাকে বসিয়ে দিয়েছে অরিকের হাতে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। এই নিয়ে অরিক মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সে কোনো মতে মেহেদি দিবে না, অন্যদিকে তার মা তাকে দেয়াবেই। একটুকু হলেও মেহেদি তার হাতে ছোঁয়াতেই হবে। মেহেদি ছাড়া হলুদ সম্পন্ন হয় না, এটাই ওনার দাবি। তাই হাজার ঝড় তুফান করেও অরিক বাঁচতে পারল না। শেষ পর্যন্ত তাকে তার মার কাছে হার মানতেই হলো। নীরাকে কড়া গলায় সে বলে দিল কেবল এইটুকুখানি মেহেদি দিতে, যদি বেশি হয়েছে তো এই মেহেদি নাকি তার গালে মাখাবে সে। নীরাকে হুমকি ধুমকি দিয়ে সে চোয়াল শক্ত করে অন্যদিকে মুখ করে বসে রইল। বেশি সময় রাখলো না। 10 মিনিট পরই নীরা বলল, ভাইয়া শেষ? অরিক ঘুরে তাকাতে তাকাতেই নীরা মেহেদি নিয়ে সেখান থেকে কেটে পড়ল। অরিক তার বাম হাতটার দিকে মনোযোগ দিয়ে তাকালো। হাতের তালুতে রাইমা নামটা দেখতেই যেন তার গায়ে আগুন জ্বলে উঠল। চিৎকার দিয়ে উঠল সে, নীরার বাচ্চা, তোকে খালি পাই আমি। ফাজিল হয়েছিস তাই না? থাপড়িয়ে সোজা বানাবো অসভ্য মেয়ে। রাগে ফুসফুস করতে করতে অরিক গিয়ে তার হাত ধুয়ে ফেলল। সাবান দিয়ে ঘষে ঘষেও সেই নামটা উঠাতে চাইল, তাও পুরোপুরি উঠল না। হাতটা মুখের সামনে ধরে সে রাগী গলায় বলল, উফ, এই নামটাও দেখছি তার মালিকের মতো। আমার হাতে আঠার মতো লেগে গিয়েছে। শালা কপালটাই খারাপ। হাজারটা ধর্ষণ করেও যেখানে এই দেশের মানুষের কোনো শাস্তি হচ্ছে না, সেখানে একটা ধর্ষণ করে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। শালি একটা জিনিস আছে, একেবারে যেন দাবানল। কথাগুলো বলে বিরক্ত ভরা নিঃশ্বাস ফেলে সে নিজের রুমে চলে গেল। তারপর বারান্দায় দাঁড়িয়ে নীরবের কল লাগালো। নীরব কল রিসিভ করতেই সে বলল, কালকে কখন আসবি? নীরব মৃদু সুরে বলল, সরি রে দোস্ত, কাল আসতে পারবো না। অরিকের রাগ হলেও সে কিছু বলল না, তপ্ত কণ্ঠে বলল, ঠিক আছে, রাখছি। কল কেটে দিল সে। আকাশের দিকে তাকিয়ে আনমনে বলল, বিপদের সময় বন্ধুরাও স্বার্থপর হয়ে যায়। রাত অনেক গভীর হলো। চারদিকে হইচই নিভে গিয়ে এখন একদম নিস্তব্ধ। সারাদিনের ব্যস্ততা শেষে সবাই এখন তলিয়ে গেছে গভীর ঘুমে। ঘুম নেই কেবল দুচোরা চোখের। রাইমা ক্লান্ত চোখে দৃষ্টি তার দক্ষিণের জানালার পর্দাগুলোর দিকে। মুক্ত স্বাধীন স্নিগ্ধ বাতাসে কি সুন্দর উঠছে তারা। ইস, সেও যদি তাদের মতো মুক্ত হতে পারত, যদি পারত এই অভিশাপের জীবন থেকে নিজেকে মুক্তি দিতে। অন্যদিকে বারান্দার কোণে দাঁড়িয়ে আরেক জোড়া চোখ আকাশ দেখতে ব্যস্ত। আগে কখনো সে এভাবে আকাশ দেখেনি। তবে আজ কেন? আজকের দিনটা কি অন্য দিনের চেয়ে একটু ভিন্ন? হয়তো তাই। কাল তো আবার তার বিয়ে, জানে হবে না, তাও আপাতত দৃষ্টিতে তো বলা যায় কাল তার বিয়ে। তারাও একটা বউ হবে। বউ
এই শব্দটা মাথায় আসতে তার রাইমার কথা মনে পড়ে গেল। রাইমা শুকনো মুখটা ভেসে উঠল তার চোখের সামনে। হঠাৎ করেই কেন যেন তার মনে হলো মেয়েটার সাথে সে খুব বেশি অন্যায় করে ফেলেছে। আর যদি এমনটা না হতো, এটা যদি একটা স্বাভাবিক বিয়ে হতো, তবে সে হাসি মুখে রাইমাকে মেনে নিত। মেয়েটা মায়াবী, বড় বড় চোখগুলোতে অসম্ভব মায়া আছে তার। কিন্তু এখন সেই মায়ার বদলে এই চোখ জোড়াতে দেখা যায় কেবল আক্রোশ, যেন উপচে পড়া আগুনের লাভা। কি ভয়ঙ্কর সেই চাহনি! চোখ বুজে জোরে নিঃশ্বাস নেয় অরিক। না, দুর্বল হলে চলবে না, তাহলে ওই মেয়ে তাকে আরো পেয়ে বসবে। সে তার সিদ্ধান্তে অটল, আগে থেকেই সব প্ল্যানিং করা। এবার শুধু কালকের দিনের অপেক্ষা। বরযাত্রী কনের বাড়িতে পা রাখতেই শোনা গেল এক মারাত্মক ঘটনা। কনেকে নাকি পাওয়া যাচ্ছে না। মিনিটে সে খবর ছড়িয়ে পড়ল চারদিকে। বরের আর বরণ হলো না। অরিকের বাড়িতে লোকজনে যেন আকাশ থেকে পড়ল। রাইমার বাবা দুশ্চিন্তায় আর ভয়ে একেবারে ভেঙে পড়ল। রাইমা চাচা মামারা কোনো রকমে মেহমানদের ভিতরে আনলেন। বাড়ির মধ্যে হইচই পড়ে গেল। ভেতরের রুম থেকে রাইমার মায়ের কান্নার শব্দ শোনা যাচ্ছে। এদিকে বরপক্ষের মানুষেরা সব হতভম্ব হয়ে বসে আছে, যেন এখনো তারা কিছু বুঝতে উঠতে পারছে না। তবে এই সব কিছুর মাঝেও যে খুব নিশ্চিন্ত, সে হলো অরিক। তার মধ্যে কোনো ভাবান্তর নেই, যেন সে এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। একটু আড়াল হয়ে অরিক কাউকে একটা কল লাগালো। কলটা রিসিভ হতেই সে বলল, মেয়েটাকে কোথায় রেখেছিস? ওপাশে ব্যক্তি তখন অবাক কণ্ঠে জবাব দিল, ভাই আমরা তো এখন ওই মেয়েকে কিডন্যাপ করতে পারিনি। বাড়ির পেছন দিকটায় আমরা আছি, সুযোগ বুঝে কাজটা হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। টনক নড়ল অরিকের। তার লোকেরা যদি রাইমাকে কিডন্যাপ না করে থাকে, তাহলে ওই মেয়ে কোথায় গেল? অরিক চিন্তিত গলায় বলল, আচ্ছা, এক কাজ কর, তোরা আপাতত এখান থেকে চলে যা, প্রয়োজন পড়লে আবার ডাকবো তোদের। ঠিক আছে ভাই। কলটা কাটলো অরিক। এবার চিন্তায় কালো মেঘ তার মনে হানা দিল। সে বাড়ির ভেতরে গিয়ে খেয়াল করলো সবার চোখ মুখ থমথমে, যেন কেউ ব্যাপারটা মেনে নিতে পারছে না। অরিক শুকনো ঠোক গিলল। রাইমার বাবা স্তব্ধ হয়ে বসে রইল রুমের এক কোণে, যাকে এটা ওটা বলে ভরসা দিচ্ছে তার ছোট ভাইরা। অরিক গিয়ে সেখানে বসলো, মৃদু সুরে জিজ্ঞেস করলো, রাইমা ঠিক কখন থেকে নিখোঁজ হয়েছে? আপনারা কিছু জানেন? সেখানে থাকা রাইমার ছোট্ট মামা জবাবে বলল, প্রায় ঘন্টা দেড়েক আগে মেয়েটা বাইরে ছিল, আসলে মন খারাপ ছিল তো, তাই তার বাগানের সামনে দাঁড়িয়েছিল। এতটুকু পর্যন্ত ওর কাজিনরা দেখেছে। তারপর হঠাৎ করে আমার মেয়ে ওকে রেডি করানোর জন্য ডাকতে এসে দেখে বাগানের কোথাও নেই, ইনফ্যাক্ট পুরো বাড়ির কোথাও নেই। ফোনটা তার রুমে পড়ে আছে। এই যে 2 ঘন্টা হতে চললো, তাও তো ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না। ওর কোনো ফ্রেন্ডের বাসায় খবর নিয়েছেন? যদি ওদের কারোর বাসায় যেয়ে থাকে? চেনা পরিচিত সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও নেই। অরিকের মুখটা চুপসে গেল। অবচেতন হয়ে পড়ে থাকা রাইমার বাবার মুখ থেকে এবার কিছু আওয়াজ বেরুলো। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমার মেয়েটাকে সবাই খারাপ বলছে, বলছে যে ও নাকি কোনো ছেলের হাত ধরে পালিয়ে গেছে। কিন্তু আমি তো চিনি আমার মেয়েকে। আমার মেয়ে কখনো এমন কোনো কাজ করতে পারে না যেটাতে তার মা বাবার অসম্মান হবে। নিশ্চয়ই আমার মেয়ের সাথে কোনো অন্যায় হয়েছে, না হলে আমার মেয়ে কখনোই এমনটা করতে পারে না। এই বলে তিনি অস্থির হয়ে পড়লেন। অরিক বিধ্বস্ত নয়নে চেয়ে রইল মানুষটার দিকে। মেয়েকে কিছুক্ষণের জন্য হারিয়ে যেন পাগল প্রায় অবস্থা হয়েছে তার। একটু আগেও রাইমার নিখোঁজ হওয়ার খবরটা শুনে ভীষণ খুশি হলেও এখন আর ভালো লাগছে না। অন্য সবার মতো তারও মনে দুশ্চিন্তা ভরে গেছে। কোথায় গেল মেয়েটা? এমনটা তো নয় যে তাকে বিয়ে করবে না বলে পালিয়ে গিয়েছে। সে তো চেয়েছিল বিয়েটা করার জন্য। তাহলে এখানে কি তৃতীয় কারোর হাত আছে? অরিক ভাবতে থাকে। রাইমা বাবা এবার ভীষণ অস্থির হয়ে উঠেছে, যার জন্য উনার শরীর দুর্বল হয়ে পড়েছে। সবাই মিলে হাজার বোঝালেও তিনি বুঝছেন না। বারবার উঠে বাইরে চলে যেতে চাইছেন, মেয়ে নাকি নিজেই খুঁজে বের করবে। কিন্তু এখন বাইরে গেলে তার শরীরে আরো অবনতি ঘটবে, তাই বাকিরা তাকে আটকানোর চেষ্টা চালাচ্ছে।
কিন্তু উনি শুনবেনই না। এসব দেখে অরিক ওনার পাশে বসে ওনার হাত দুটো জড়িয়ে ধরল। রাইমার বাবা ভেজা ভেজা চোখগুলো অরিকের মুখের উপর গিয়ে স্থির হলো। অরিক চাপা নিঃশ্বাস ফেলল, নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, এত অস্থির হবেন না আঙ্কেল, রাইমা ঠিক চলে আসবে। আমরা এতগুলো মানুষ আছি, সবাই মিলে খুঁজবো ওকে। আপনি বলেছেন না আপনার মেয়ে কোনো ভুল করতে পারে না? আচ্ছা, আপনার মেয়ে কোনো ভুল করতে পারে না, আমিও সেটাই বিশ্বাস করি। রাইমা কোনো ভুল করেনি, তাই ওর সাথেও কোনো ভুল হবে না। আপনি শুধু একটু ধৈর্য ধরুন প্লিজ। অরিকের কথা শুনে এবার কিছুটা হলেও তিনি শান্ত হলেন। জবাব দিল না কোনো। দেয়ালটায় পিঠ ঠেকিয়ে বসে রইল কেবল। অরিকদের সাথে তাদের কিছু আত্মীয় এসেছিল, তারা এখন এই নিয়ে খুব কানাঘষা করছে, যা অধিকাংশ কথাই রাইমার বাবার কানে যাচ্ছে। বাকি সবাই সেসব শুনছে কিন্তু বলতে পারছে না কিছু। কিন্তু এতক্ষণে চুপ থাকলেও এবার অরিক রেগে গেল যখন সে তার এক আত্মীয়ের মুখে শুনল যে আরে আজকালকার মেয়েরা না, এদের আবার বিয়ে টিয়ে নিয়ে চিন্তা আছে নাকি? এরা তো বিয়ের আগেই পোয়াতি হয়ে বসে থাকে। দেখ কে আনো নিশ্চয় এই কাজ করে বসেছে, তাই এখন পথ না পেয়ে পালিয়েছে। অরিক চেঁচিয়ে উঠল, বলল, বাজে কথা বলা বন্ধ করুন। এখান থেকে ফালতু কথা না বলে চুপচাপ চলে যান। যদি বিয়ে হয় তবে আপনার বাসায় একটা বিরিয়ানির প্যাকেট পাঠিয়ে দেয়া হবে। এখন আপনি আসতে পারেন। মহিলাটি বড় বড় চোখ করে তাকালো। অপমানে গা জ্বলে উঠল তার। অরিক এখনো দাঁতের দাঁত চেপে তার দিকে তাকিয়ে আছে। মহিলাটি ফুঁসতে ফুঁসতে অরিকের মায়ের দিকে তাকিয়ে বলল, শেষ পর্যন্ত আবারও একটা ঘর পালানো। মেয়েকে ছেলের বউ করো না যেন। ব্যাগ হাতে ঝুলিয়ে হনহন করে বেরিয়ে গেল তিনি। অরিক তখনও বলল, বাকি যারা ওনার কথার সাথে তাল মেলাচ্ছেন ওনারাও চলে যেতে পারেন। এখানে কোনো সার্কাস হচ্ছে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখবেন। কিছু মানুষ সত্যি সত্যি বেরিয়ে গেল, আর এখন কেবল অরিকের পরিবারের ঘনিষ্ঠ কিছু লোকজনই রয়েছে। অরিক তখন তার মায়ের কাছে গিয়ে কিছু বলতে যাবে তার আগেই তার ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে নীরব কল করেছে। কলটা কেটে দেয় সে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কল আসে। অরিক এবার বিরক্ত হয়ে বাইরে গেল, তারপর তার কলটা রিসিভ করলো। সে কিছু বলার আগেই নীরব বলে উঠল, কিরে দোস্ত, কেমন এনজয় করেছিস বউ ছাড়া বিয়ে? অরিক বুঝে উঠতে পারল না ঠিক। কপাল কুঁচকে বলল, মানে হলো তোর বউ তো নেই সেখানে, সে তো এখন আমার কাছে। হোয়াট? জোরে চেঁচিয়ে উঠে অরিক। নীরব হাসতে হাসতে বলে, আরে আস্তে, এবার বল কেমন দিলাম? শেষ পর্যন্ত বিয়েটা আটকাতে পারলাম তো। এবার বল এই মেয়ের সাথে কি করা যায়? এই কয়দিন যা জ্বালিয়েছে না, ভাবছি আমার কাছে একটা মারাত্মক ড্রাগের ডোজ আছে, সেটাই পুশ করবো শরীরে। আমি জানিও সেটার রিয়াকশন সহ্য করতে পারবে না, হয় মরবে নয়তো আধ মরা হয়ে বাকিটা জীবন কাটাতে হবে। ভালো হবে না বল? আমাদের আর তখন কোনো টেনশন থাকবে না। খবরদার নীরব, এসব কিচ্ছু করবি না তুই। আমার ব্যাপার আমি বুঝে নিতাম। তুই কোন সাহসে আমাকে কিচ্ছু না বলে ওকে কিডন্যাপ করলি? ওর গায়ে যেন একটু আঁচড় না লাগে। কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসছি। নীরব হাসতে হাসতে বলে, বাহ, প্রেম তো চুইয়ে চুইয়ে পড়ছে দেখি। শক্ত গলায় অরিক বলে ওঠে। বাজে কথা না বলে জলদি ঠিকানা দে। নীরব ঠিকানাটা দিতেই অরিক কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নীরবের দেয়া ঠিকানায় পৌঁছে অরিক বেশ খানিকটা অবাক হলো। এই জায়গাটায় এর আগেও কখনো আসেনি সে। মেন শহর থেকে অনেকটা ভেতরে, গাড়ি নিয়ে আসতে অনেকটা সময় লেগেছে। চারপাশে আর তেমন কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না, রাস্তাঘাটেও বেশ শুনশান। গাড়ি থেকে নেমেই অরিক নীরবকে কল করলো। কিরে, চলে এসেছিস? হ্যাঁ, কোথায় তুই? তুই যেখানে থেমেছিস সেখান থেকে ডানে একটা রাস্তা গিয়েছে দেখ। সেই রাস্তা দিয়ে কিছুটা পথ আগালেই একটা পুরাতন ভাঙা বিল্ডিং দেখতে পাবি। আমি সেখানেই আছি, চলে আয়। ঠিক আছে, রাখ, আমি আসছি। অরিক কলটা কেটে নীরবের বলা পথে চলতে লাগলো। ডানের রাস্তা ধরে বেশ কিছুটা হাঁটার পর সে সেই বিল্ডিংটা দেখতে পেল। ভেতরে ঢুকলো সে। ডানে বামে দুটো করে রুম, আর মাঝখানে দিয়ে একটা সিঁড়ি উপরে উঠে গিয়েছে। অরিক এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ নেই। সে এবার নীরবের নাম ধরে ডাকলো। নীরব, নীরব, কোথায় তুই?
নীরব বেরিয়ে এলো। ঠোঁটের কোণে লেগে আছে তার বিশ্বজয়ের হাসি। তাকে দেখা মাত্রই অরিক কপাল কুঁচকালো, বিচলিত হয়ে বলল। রাইমা কোথায়? নীরব বিদ্রুপে সুরে বলল। অরিক রেগে যায়, ধমকে উঠে বলে। বাবা অরিক, কি ব্যাপার বলতো? তুই তো দেখছি ওই মেয়ের জন্য দেওয়ানা হয়ে উঠেছিস। দুদিন আগেও না তুই ওকে সহ্য করতে পারতি না, তাহলে হঠাৎ এত প্রেম? দেখ নীরব, এমনিতেই মাথা গরম হয়ে আছে, আর রাগাস না আমাকে। রাইমা কই সেটা বল। আর তুই ওকে এখানে কেন নিয়ে এসেছিস? আমি বলেছি তোকে এমন কিছু করতে? অতিরিক্ত পণ্ডিতি না করলে তোর হয় না, না? নীরব হতাশ হয়ে বলল। যা বাবা, যার জন্য চুরি করি সেই বলে চোর। এই জন্যই কারোর ভালো করতে নেই। যাকগে সেসব, তোর হবু বউ ওই রুমে আছে, এখনো ড্রাগ পুশ করেনি। তুই যখন এসে গেছিস তখন তুই কর। অরিক বাঁকা চোখে নীরবের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে ভেতরে চলে গেল। রুমে ঢুকে চমকে গেল সে। রাইমাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, তার মাথা ঝুলে আছে নিচের দিকে। বড় বড় চুলগুলো সব মুখের সামনে পড়ে আছে, কোনো রূপ নড়াচড়া করছে না। তবে কি ওর জ্ঞান নেই? অরিক ছুটে গেল তার কাছে, দুহাত দিয়ে রাইমার মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে মুখটা উপরে তুলল। চোখ বুঝা, তার মানে সত্যি জ্ঞান নেই ওর। অরিক রাগে নীরবের দিকে তাকিয়ে বলল। এই, তুই কি করেছিস ওর সাথে? ওর জ্ঞান নেই কেন? আরে ব্রো চিল, রান্নার সময় রুমাল চেপে সেন্সলেস করেছিলাম, তাই এখন ওর জ্ঞান ফেরেনি। এতে করে ভালোই হয়েছে, জ্ঞান থাকলে কি আর ওকে এভাবে আটকে রাখা যেত? যে মেয়ে, বাবারে বাবা। অরিকের রাগটা যেন আরো বেড়ে গেল, সে জোরে চেঁচিয়ে উঠল। তোকে বলেছি আমি এত কিছু করতে? সারা সব সময় অতিরিক্ত করিস। ওইদিকে ওর বাবা মার কি অবস্থা জানিস? এখন ওর জ্ঞান ফিরবে কখন কে জানে। অরিকের এহেন ব্যবহারে নীরবের মোটেও ভালো লাগেনি। সে তো ভেবেছিল তার এই কাজে অরিক খুব খুশি হবে, কারণ সে তো চেয়েছিল বিয়েটা না করার জন্য। তাহলে এখন আবার এভাবে রিয়েক্ট করছে কেন? নীরব কিছুক্ষণ বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে তার পকেট থেকে একটা ইনজেকশন বের করে অরিকের কাছে নিয়ে বলল। নে দোস্ত, এটাও শরীরে পুশ কর। মায়াটা মরে গেলে শান্তি, তোর আর আমার দুজনের বিপদই শেষ। এমনিতেই এক ঝামেলায় ফেসে আছি, তুমি এখন আসছো আরেক ঝামেলা লাগাতে। এতদিন ছিলাম ধর্ষক, এখন আবার খুনি হব। শালা, যা ভাগ এখান থেকে। অরিক ক্রোধ নিয়ে কথাগুলো বলল। নীরব কিছুটা রাগী গলায় বলল। আরে তুই বুঝতে পারছিস না কেন? এই মেয়ে বেঁচে থাকলেও আমাদের মরতে হবে। তোর কি মনে হয় এই মেয়ে আমাদের ফাঁসিতে না ঝুলিয়ে ছাড়বে? জীবনেও ছাড়বে না। তাই সময় থাকতে মেয়েটার একটা ব্যবস্থা করে ফেল। আর তুই যদি না পারিস সর, তবে আমি ওকে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি। নীরব এগিয়ে আসতেই অরিক তার থেকে থেকে টান মেরে ইঞ্জেকশনটা নিয়ে দূরে ছুঁড়ে মারে। নীরব এতে খুব রেগে যায়। কি করলি তুই এটা? তুই জানিস ওই ড্রাগটার দাম কত? না, জানি না, আর জানতেও চাই না। আমি না করার পরেও তুই কোন সাহসে ওকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিলি? আমি না করেছি মানে না। খবরদার আমার কথার উপরে যাবি তো। আচ্ছা, অরিকের কথায় নীরব এবার অনেক বেশি ক্ষেপে গেল, কড়া গলায় বলল। হ্যাঁ, সবসময় আমাকেই তোর কথা শুনে চলতে হবে, আর তুই জীবনেও আমার কথা শুনবি না। সেদিন আমি না করেছিলাম, না এই মেয়েটার সাথে এমন করিস না, সেই দিনও তুই আমার কথা শুনিসনি। তোর যা মন চেয়েছে তুই তাই করেছিস, আর তোর ভুলে আজ আমিও ফেঁসে গেছি। এখন আমাকেও তোর পাপের ভারে নিতে হবে। কেন সব সময় আমি কেন তোর কথা শুনবো? তুই তো আমার কথা কোনোদিন শুনিস না, তাই আমিও তোর কথা শুনবো না। এই মেয়ে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, আমি তোর জন্য ফাঁসতে পারবো না, আমি ওকে মেরেই ছাড়বো। হ্যাঁ, এই বলে নীরব এদিক ওদিক তাকিয়ে সামনে পড়ে থাকা একটা বিশাল ইটের টুকরো দিয়ে ছুটে এলো রাইমার মাথায় আঘাত করবে বলে। কিন্তু সে আঘাত করার আগেই অরিক তাকে ধরে ফেললো। হাত থেকে ইটটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তার বুকটা হঠাৎ কেঁপে ওঠে। চিৎকার দিয়ে উঠে সে বলে। খবরদার আমার কথার উপরে যাবি তো। কি করছিলি তুই? পাগল হয়ে গিয়েছিস? কেন এসব করছিস? তোর সাথে কিচ্ছু হবে না। অন্যায় করেছি আমি, শাস্তি পেলে আমি পাবো। তুই কেন এত ভয় পাচ্ছিস? আমি তোর কিচ্ছু হতে দিব না। কিন্তু তাই বলে তুই এখন এইভাবে মেয়েটাকে মারতে চাইছিস? এই ইট দিয়ে আঘাত করলে কি কি হতো বুঝতে পারছিস? বুঝতে পারছি, আর বুঝতে পারছি বলেই এমনটা করতে চেয়েছিলাম। কিন্তু তুই আমাকে কেন আটকাচ্ছিস? তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি? বল আমায়। ইতিমধ্যেই মেয়ের প্রেমে পড়ে গেলি?
তপ্ত কণ্ঠে কথাগুলো বলল নীরব। অরিক নিজেও বুঝতে পারছে না তার কি হয়েছে। কিছুক্ষণ আগেও যে মেয়েটাকে সে সহ্য করতে পারছে না, এখন সেই মেয়েটাকে জন্যই তার মায়া হচ্ছে। আর এটা কেন হচ্ছে সেটা বুঝতে পারছে না। অরিক জিভ দিয়ে তার শুকনো ঠোঁটজোড়া ভেজালো, তারপর নরম গলায় বলল, না, আমি ওর প্রেমে পড়িনি। কিছুক্ষণ আগে আমি ওর খারাপ চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর, ওর নিখোঁজ হওয়ার খবরটা ওর বাবা মার কানে যাওয়ার পর থেকেই ওনারা খুব ভেঙে পড়েছেন। ওনাদের অবস্থা দেখে আমার নিজেরই খুব মায়া লেগেছিল। রাইমার আম্মু হাউ করে কাঁদছিলেন। আশেপাশের মানুষগুলো যাই নয় তাই বলছেন। এত কিছুর মাঝে থেকে আমার বারবার তখন মনে পড়ছিল, আজ যদি রাইমার জায়গায় নীরা থাকতো, তবে আমার আর মায়ের অবস্থাটাও ঠিক এরকমই হতো। আমি জানি ও বেঁচে থাকলে আমারই ক্ষতি, কিন্তু ও মারা গেলে ওর পুরো পরিবারের ক্ষতি। ওকে ছাড়া ওর পরিবার নিঃস্ব, যেমন আমরা আমাদের নীরাকে ছাড়া নিঃস্ব। আচ্ছা, যেমন আমরা আমাদের নীরাকে ছাড়া। তাই আমি এখন পারছি না রে, নিজের একটা ভুলকে ঢাকতে। এখন আমি একসাথে এতগুলো প্রাণ নিতে পারবো না। প্লিজ দোস্ত, ছেড়ে দে মেয়েটাকে। আমি তোকে প্রমিস করছি তোর কিচ্ছু হবে না। আমি আমার ঘাড়ে সব দোষ তুলে নিব, আর রাইমাকেও আমি বুঝাবো। কিন্তু এখন আপাতত তুই একটু বোঝ প্লিজ। অনেক বোঝানোর পর নীরব বুঝলো। মনের ভেতর বিশাল ক্রোধ নিয়েই সে রাইমার বাঁধন খুলে দিল। মেয়েটার এখনো জ্ঞান ফেরেনি। আর কোনো উপায়ান্তর না পেয়ে অরিক তাকে কোলে তুলে নিল। তারপর আস্তে করে গাড়িতে নিয়ে বসলো। গাড়ির ভেতরে থাকা একটা পানির বোতল থেকে কিছুটা পানি নিয়ে তার চোখে মুখে পানিটা ঝাপটা দিল। তারপর সে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। নীরবকে অনেক বুঝিয়ে তাদের সাথে নিল। সে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই তার ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলো তার মা কল দিয়েছে। কলটা রিসিভ করলো সে। তার মা তখনই উৎকণ্ঠা নিয়ে বলল, বাবা, দেখো তো এই শাড়িটা কেমন। তুমি আবার কোথায় গিয়েছিলে অরিক? তোমাকে না পেয়ে তো এখানে সবার টেনশন আরো বেড়েছে। সে মৃদু হেসে বলল, আর টেনশন করতে হবে না মা, সবাইকে বলে দাও রাইমাকে পাওয়া গিয়েছে। ও এখন আমার সাথেই আছে, আমরা বাসায় আসছি। চোখের ভারী পল্লবগুলো মেলে ধরতে কষ্ট হচ্ছে। শরীরটা যেন অবশ লাগছে। হাত পা নাড়াতে পারছে না। মাথা চিনচিন ব্যথা করছে। চোখগুলো যখন খুব কষ্টে একটু মেলল রাইমার কাছে, তখন মনে হলো চারপাশটা যেন সাদা ধোঁয়ার পরিপূর্ণ। কিছুই দেখতে পাচ্ছে না সে। শরীরটা ভার হয়ে আসছে। কষ্ট করে আস্তে আস্তে তাকানোর চেষ্টা করলো রাইমা। প্রথমেই বুঝে উঠতে পারল না সে কোথায় আছে। আবছা চোখে দৃষ্টিপাতে অরিকের উপর পড়তেই তার মস্তিষ্ক যেন জেগে উঠল। একটু নড়ল, ভ্রু কুচকালো। নিজেকে অরিকের গাড়িতে আবিষ্কার করে চমকে গেল সে। গলা দিয়ে কথা বেরুচ্ছে না তার। তাও কষ্ট করে সে বলে উঠল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রাইমার কণ্ঠ শুনে অরিক তার দিকে তাকালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, জ্ঞান ফিরেছে তাহলে। রাইমা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বুঝে উঠতে পারছে না কিছু। পেছনে তাকিয়ে দেখলো নীরবও আছে। এবার সে অনেকটা অস্থির হয়ে উঠল। ক্ষিপ্ত কণ্ঠে দম নিয়ে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আবার আমার সাথে কি করতে চাইছেন? গাড়ি থামান বলছি, প্লিজ গাড়ি থামান। আমি আপনাদের সাথে কোথাও যাব না, গাড়ি থামান। রাইমা অনেক বেশি অস্থির হয়ে উঠল। গাড়ির দরজা ধরে টানাটানি করতে লাগলো। অরিক এক হাতে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে বলল, শান্ত হন রাইমা, আমরা আপনাকে নিয়ে আপনার বাসায় যাচ্ছি, অন্য কোথাও আমরা যাচ্ছি না। দেখুন, এটা আপনার বাসার রাস্তা। রাইমা এবার খেয়াল করলো, হ্যাঁ, এই রাস্তাটা পরিচিত তার। তাও সে ঠিক শান্ত হতে পারল না। নিজের হাত থেকে এক ঝাটকায় অরিকের হাতটা সরিয়ে দিয়ে বিচলিত কণ্ঠে বলল, তার মানে এতক্ষণ আমি আপনাদের কাছে ছিলাম? কই, আমার তো কিছু মনে পড়ছে না। আমার তো মনে আছে আমি আমার বাগানে ছিলাম। হঠাৎ হঠাৎ তখন কেউ একজন পেছন থেকে আমার মুখে কিছু একটা চেপে ধরে, আর তারপরেই আস্তে আস্তে আমার শরীর অবশ হয়ে যায়। তার মানে এসব আপনার কাজ। আমাকে অজ্ঞান করে আবার আপনারা আমার সাথে খারাপ কিছু করেছেন। কেন কেন আপনারা আমার সাথে এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনাদের? কেন করছেন আমার সাথে এমন? রাইমা কাঁদতে আরম্ভ করে। অরিক আর না পেরে গাড়িটা
রাস্তায় একপাশে দাঁড় করায়। গাড়ি থেমে যেতে দেখে রাইমা দ্রুত গাড়ি থেকে নেমে যেতে চায়, কিন্তু অরিকের জন্য পারে না। অরিক রাইমার দুই বাহু চেপে ধরে তাকে তার দিকে ঘুরিয়ে নেয়। তারপর সে রাইমার চোখের দিকে তাকিয়ে নরম সুরে বলে, আমাদের ভুল বুঝছেন রাইমা, আপনার সাথে খারাপ কিছু হয়নি, বিশ্বাস করুন। আপনি এখন একদম ঠিক আছেন। আর হ্যাঁ, এটা সত্যি যে এসব কিছু নীরব করেছিল। ও চেয়েছিল আপনার সাথে যেন আমার বিয়েটা না হয়। আমার বন্ধু, তাই আমাকে বাঁচাতে এসব করেছে। কিন্তু আমার বোঝানোর পর ও বুঝেছে। ওর কোনো দোষ নেই রাইমা, যা দোষ সব আমার। আমি আপনাকে রেপ করেছি, আপনাকে মানসিক কষ্ট দিয়েছি, তার জন্য শাস্তি দিতে হলে আমাকে দিবেন। কিন্তু প্লিজ ওকে ক্ষমা করে দিন। আমার জন্য ও ফেঁসেছে। সেদিন ও আমাকে অনেক বাধা দিয়েছিল, কিন্তু আমি শুনিনি। সব দোষ আমার রাইমা, প্লিজ আপনি ওর উপর আমার দায়ভার চাপাবেন না। ও সত্যিই নির্দোষ। কথাগুলো বলতে গিয়ে গলা কাঁপছিল অরিকের। সে তখন রাইমাকে ছেড়ে দিয়ে তার সিটে হেলান দিয়ে বসে চোখ বুঝল। রাইমা নিষ্প্রভ তাকিয়ে রইল তার দিকে। পেছনে নীরব স্তব্ধ হয়ে বসে রইল। সে বুঝতে পারছে না তার বন্ধু এখন তার ভুলের জন্য অনেক বেশি পস্তাচ্ছে, কিন্তু সময় থাকতে তো আর সে বুঝল না। পিনপতন নীরবতা কাটিয়ে অরিকের নির্লিপ্ত কণ্ঠটা বেজে উঠল। সে ঘাড় কাত করে রাইমার দিকে তাকালো, ক্ষীণ সুরে বলল, আমি জানি না রাইমা, আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন। তবে এতটুকু জানি, এই বিয়েটা আর 5টা বিয়ের মতো স্বাভাবিক না। বিয়ের পরও হয়তো আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না, হয়তো স্বামী হিসেবে মেনেই নেবেন না কোনোদিন। আমার ভুলের জন্য আমি এখন ভীষণভাবে অনুতপ্ত। আমি জানি আপনি সেটা বিশ্বাস করবেন না। আজকে আমি আপনার বাবা মাকে দেখে উপলব্ধি করতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি। ওই মানুষগুলো আপনাকে অনেক বেশি ভালোবাসে। রাইমা, রাইমা, এখন আমার মনে হচ্ছে আমার লাইফের সবথেকে খারাপ সময় আজকের দিনটা। আমি এতদিন আপনাকে সহ্য করতে পারতাম না, কিন্তু আজ আপনাকে না পেয়ে আমার নিজেরই খুব অস্থির লাগছিল। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আমার জন্য আপনি কষ্ট পেয়েছেন, আপনার পুরো পরিবার কষ্ট পেয়েছে। আমি আমার অন্যায় স্বীকার করে নিচ্ছি। আপনি বলেছিলেন আমাকে এত সহজে পুলিশে দেবেন না, খুব কষ্ট দেবেন আমায়। আমি আপনার সেই কষ্ট মাথা পেতে নিতে রাজি আছি। আপনার যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারেন, যত শাস্তি দেওয়ার দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবে শুধু একটাই চাওয়া, এসবের মধ্যে নীরবকে আনবেন না। আর বাড়িতে গিয়ে প্লিজ কাউকে বলবেন না যে নীরব আপনাকে কিডন্যাপ করেছিল। এটা আপনার কাছে আমার অনুরোধ, প্লিজ রাইমা। অরিকের চোখগুলো ছলছল করছে। রাইমা তার চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। সে কিছু বুঝতে পারছে না সে কি বলবে। কোনটা কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা এই মুহূর্তে তার মাথায় কাজ করছে না। কি করবে সে? ক্ষমা করে দিবে? ক্ষমা করা যায় এদের? যদি আবার একই কাজ করে বসে, যদি ভুলে যায় এসব, তখন কি করবে সে? রাইমার প্রচন্ড মাথা ব্যথা করছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সিটে হেলান দিয়ে বসে ক্লান্ত কণ্ঠে বলে, আমার শরীর খুব খারাপ লাগছে, আমাকে বাসায় নিয়ে চলুন প্লিজ। অরিক আর কিছু বলল না। গাড়ি স্টার্ট দিয়ে আবার তাদের গন্তব্যের পথে রওনা দিল। রাইমাকে ধরে আস্তে আস্তে বাসার ভেতরে নিয়ে গেল অরিক। তাকে দেখা মাত্রই বাড়ির সবাই ছুটে এলো তার কাছে। তার বাবা মা তাকে বুকে জড়িয়ে নিল, চোখে মুখে তার অনেক চুমু খেলো, যেন তারা আবার তাদের প্রাণ ফিরে পেয়েছে। রাইমার মা এখনো কেঁদেই চলেছে। রাইমা তাই তার মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলল, আমি এসে গেছি তো মা, তাহলে এখনো কেন কাঁদছো? তার কথায় তার মা কোনো জবাব দিল না। মেয়েকে কেবল বুকে জড়িয়ে ধরে রইলেন। পরিশেষে পরিবেশটা কিছুটা স্বাভাবিক হওয়ার পরপরই রাইমাকে সবাই প্রশ্ন করতে লাগলো সে কোথায় ছিল, কেন বাইরে গিয়েছিল, আর অরিক তাকে কোথায় পেয়েছে। আর কত কত প্রশ্ন। অরিকের মেজাজ বিগড়ে গেল সবার এত প্রশ্ন শুনে। সে রেগে গিয়ে বলল, ও কোনো ছেলের হাত ধরে পালায়নি যে আপনারা ওকে এসব প্রশ্ন করবেন। অরিক কথাটা শেষ করার আগে রাইমা মাঝপথে বলে উঠল, আমাকে কারা যেন কিডন্যাপ করেছিল বাবা, কিন্তু আমি তাদের কাউকে চিনি না।
হয়তো কেউ এই বিয়েটা ভাঙতে চেয়েছিল, তাই সেই ব্যক্তি আমাকে কিডন্যাপ করার পর আবার অরিককে ফোন করে, আমার নামে উল্টাপাল্টা কথা বলে। কিন্তু উনি এসব বিশ্বাস না করে উল্টো সেই নাম্বারের লোকেশন ট্র্যাক করে আমার কাছে অবধি পৌঁছে যান। তারপর উনি ওদেরকে পুলিশের বয়টয় দেখিয়ে আমাকে ওদের কাছ থেকে নিয়ে আসতে সফল হন। আমার তখনও জ্ঞান ছিল না। মাঝ রাস্তায় জ্ঞান ফেরার পর উনি আমাকে সব কিছু বলেন। এত সব মিথ্যে বলে রাইমা নিশ্চুপ হয়ে যায়। তার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে সে এক নাগারে এত মিথ্যা বলে ফেলেছে, তাও আবার এই মানুষগুলোর জন্য। অরিক নীরব দুজনেই হতভম্ব হয়ে গেছে রাইমার কথা শুনে। এদিকে সবাই আবার অনেক উত্তেজিত হয়ে পড়লো এসব কথা শুনে। রাইমার বাবা অরিককে জিজ্ঞেস করলো, বাবা, ওই লোকটা কে ছিল? ও কেন আমার মেয়েকে কিডন্যাপ করেছে? কিছু বলেছে তোমাকে? অরিক ইতস্তত কণ্ঠে বলল, আঙ্কেল, আসলে ওর সাথে এত কথা আমরা বলিনি। আমি আর নীরব গিয়েছিলাম, গিয়েই আমাদের মধ্যে ছোটোখাটো মারামারি লেগে গেছিল, কিন্তু ও একা থাকায় আর পারেনি আর কি, তাই পালিয়ে যায়। আমরা তখন রাইমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আর ওর কথা মনে ছিল না। রাইমা বাঁকা চোখে অরিকের দিকে তাকায়। অরিক অপ্রস্তুত হয়ে পড়ে তাতে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। আর রাইমা তখন মনে মনে বলে, একটু সুযোগ দিয়েছি বলে নিজেকে এখন হিরো বানিয়ে ফেলছেন। এত ঝামেলা শেষে এবার কিছুটা শান্ত হলো সবাই। দুই পরিবারের মধ্যে আবারও কথোপকথন হলো এবং তারা আবারও হাসি মুখে বিয়ের জন্য প্রস্তুত হলেন। কিন্তু রাইমা হঠাৎ বলে ওঠে, আমার অরিকের সাথে কিছু কথা বলার আছে, তারপর আমরা এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত জানাবো। রাইমা আর অরিক মুখোমুখি দাঁড়িয়ে, দুজনের চোখ মুখ বিষণ্ণ হয়ে আছে। অরিকের গায়ে সাদা পাঞ্জাবিটা দেখে রাইমা মৃদু হাসলো, তবে সে হাসির কোনো প্রাণ নেই। রাইমা অনেকক্ষণ সময় নিল। অরিক তার মুখ পানে চেয়ে রইল কিছু শোনার অপেক্ষায়। রাইমা এক পর্যায়ে তপ্ত নিঃশ্বাস ছাড়লো। অরিকের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বলেছিলেন না আপনাকে শাস্তি দেওয়ার কথা? বলেছিলেন আমি যেন আপনার বন্ধুকে ক্ষমা করে দেই, যা শাস্তি দেয়ার আপনাকে দেই। তবে তাই হোক, আমি ক্ষমা করে দিব আপনার বন্ধুকে, তবে তার বিনিময়ে আমার একটা শর্ত আছে। অরিক চোখ বুজে নিঃশ্বাস ছেড়ে বলল, কি শর্ত? রাইমা চোখ মুখ শক্ত করে তার দিকে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গম্ভীর সুরে বলল, আপনাকে এখন বাইরে গিয়ে সবার সামনে সব সত্যিটা বলতে হবে। আপনি আমার সাথে যা যা করেছেন সব। আর এই সমস্ত কিছু শোনার পর যদি আপনার আর আমার পরিবার আপনাকে ক্ষমা করে দেয়, তবে আমিও আপনাকে ক্ষমা করে দিব। কিন্তু তার জন্য আগে আপনাকে এই কথাগুলো সবাইকে বলতে হবে। আর এটাই আপনার শর্ত, কিংবা আবার শাস্তিও বলতে পারেন। অরিক স্তব্ধ হয়ে গেল। এবার তার কি বলা উচিত? তার মস্তিষ্কে নিউরনগুলো তো কোনো সঠিক উত্তর পাচ্ছে না। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। এসব কথা শোনার পর তার মায়ের কি অবস্থা হবে সেটা ভেবে তার বুক কেঁপে উঠেছে। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা ক্রমাগত তার স্পন্দন বাড়িয়ে যাচ্ছে। ভয় হচ্ছে খুব, কিন্তু তাও সে মেনে নিল, নিজেকে মানিয়ে নিল, বুঝে নিল অন্যায় করলে শাস্তি পেতেই হবে। আর তারও শাস্তি পাওয়ার সময় চলে এসেছে। তাই সে ঠিক করলো বলে দিবে সবাইকে সবটা। সত্যি যতই তেতো হোক না কেন, সবাই ঠিকই বাধ্য হবে সেটা হজম করে নেয়। আর এই মানুষগুলো সেটা পারবে, যে মানুষগুলো অধীর আগ্রহে বাইরে অপেক্ষা করে চলেছে তাদের মতামত শোনার জন্য। অরিক জোরে দম নিল, হাত দিয়ে কপালের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, ঠিক আছে, আমি সবাইকে সবটা বলবো। দুজনেই শক্ত মনে ড্রয়িং রুমে সকলের সামনে গিয়ে দাঁড়ালো। সবাই উৎসুক দৃষ্টি তাদের দিকে ঘিরে, যেন সবাই একটা হ্যাঁ এর অপেক্ষায় মত্ত। অরিক নিজেকে শক্ত করলো, কিন্তু মায়ের মুখের দিকে তাকাতেই যেন তার বুকটা ফেটে যাচ্ছে। ইস, তখন যদি এই মুখটা একবার তার মনে ভেসে উঠত, তবে জীবনেও এই ঘৃণ্য কাজটা করতে পারত না। অরিকের শরীর ঘামছে, বুকটা কাঁপছে। সে নিজেকে শান্ত করার
শান্ত রাখার চেষ্টা করে বলল। আমার সবাইকে কিছু বলার আছে। অরিকের মা জবাবে বলল, হ্যাঁ বাবা, আমরা তো তখন থেকেই অপেক্ষা করছি তোমার মতামত শোনার জন্য। কি সিদ্ধান্ত নিলে বলো? সিদ্ধান্তের কথায় পরে আসছি মা। সবাই বুঝতে পারছে না অরিক ঠিক কি বলতে চাইছে। রাইমার বাবা তখন বললেন, ঠিক আছে বাবা, বলো তুমি কি বলবে, আমরা শুনছি তোমার কথা। অরিক একবার মায়ের দিকে তাকালো তো একবার রাইমার দিকে তাকালো। বুক ধড়ফড় করছে তার, মাথার চুলগুলো ঘাম লেপ্টে আছে। অরিক চাপা দীর্ঘশ্বাস ফেলল, নিজেকে সর্বোচ্চ কঠিন করে বলল, মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানি তুমি আমার সেই ভুলের কথা জানার পর আমাকে কখনোই ক্ষমা করতে পারবে না, তাও ক্ষমা চাচ্ছি। শুনেছি সন্তান হাজারটা ভুল করার পরও মা তাকে ক্ষমা করে দেয়, তাই ক্ষমা চেয়ে নিলাম। যদি পারো কোনোদিন আমায় ক্ষমা করে দিও। অরিকের মা হতভম্ব হয়ে তার ছেলের দিকে চেয়ে রইল। কি বলছে সে? তার মাথায় কিছুই ঢুকছে না। তাই রেগে গেলেন তিনি, ধমক দিয়ে বললেন, কি সব বলছো বলো তো? কি অন্যায়ের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি মা, সবটা বলছি। মা, 1 মাস আগে এক রাতে আমি বলেছিলাম না আমি আজ রাতে নীরবের বাসায় থাকবো। সেই রাতে আমি নীরবের বাসায় না থেকে পার্টিতে চলে যাই। সেখানে অনেক মানুষ ছিল, আর আমাদের বয়সী ছেলেমেয়েরা সব তখন নাচ গান আর ড্রিঙ্ক করাতে ব্যস্ত ছিল। ওই সময় আমিও এসব খেয়ে ফেলি, অনেকটাই খেয়ে ফেলি। আর তারপর আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সারা রাত উন্মাদের মতো নাচানাচি আর ড্রিঙ্ক করার পর ভোরের দিকে আমরা সেখান থেকে বের হই। আর তখন সেই রাস্তায় রাইমাও ছিল, হয়তো সেই পথেই কোথাও যাচ্ছিল। নেশাগ্রস্ত থাকায় তখন একা রাস্তায় একটা মেয়েকে দেখে আমি টিজ করে বসি। টিজ আবার কি? বাট আচ্ছা। আর রাইমা তখন রেগে যায়, আর রেগে গিয়ে সে আমাকে একটা চড় মেরে বসে। সেই চড়টাই আমার মস্তিষ্ককে পুরোপুরি বিগড়ে দেয়। আর তখন আমি রাগের বসে ওকে আমি রেপ করে বসি। আর এই কথাটা ও কাউকে বলেনি। ওর বাবা মা কষ্ট পাবে বলে ও নিজের মনেই সবটা চেপে রেখেছিল। মা, তোমার ছেলে একজন ধর্ষক। এবার তুমি তোমার ছেলেকে শাস্তি দাও মা, খুব কঠিন শাস্তি দাও। অরিকের কণ্ঠ থেমে যায়, আর পারছে না সে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তার গালের উপর উষ্ণ কিছু স্পর্শ পেতেই সে অনুভব করে সে কাঁদছে। পুরো বাড়ি জুড়ে পিনপতন নীরবতা কাজ করছে। প্রত্যেকটা মানুষ যেন নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়ে আছে কেবল। রাইমা তখন তার বাবা মাকে কাছে গিয়ে দাঁড়ায়, ভেজা গলায় বলে ওঠে, মা বাবা, তোমরা আমাকে ক্ষমা করো। সেদিন পারিনি। আমি তোমাদের কাছে কিছু বলতে, মনে হচ্ছিল তোমরা সহ্য করতে পারবে না, কিন্তু কতদিন আর লুকিয়ে রাখতাম বলো। আর যে পারছিলাম না, তাই আজ ওনাকে দিয়েই ওনার সত্যিটা, অন্যায়টা সবার মাঝে আনি। সেদিনের রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাত ছিল। আগের দিন ভার্সিটি বন্ধ দেওয়ায় ভেবেছিলাম কাউকে কিছু না জানিয়ে চলে এসে সবাইকে সারপ্রাইজ দিব। তাই রাতের ট্রেনেই বেরিয়ে যাই। আর পৌঁছাতে পৌঁছাতে রাতের শেষ প্রহর এসে পড়ে। চারিদিকে যখন নতুন এক দিনের সূচনা ঘটছিল, অন্ধকারের পর যখন আবারও পৃথিবীর নতুন আলোতে সাজতে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় আমার জীবনের আলোটা নিভে যায়। আমার দিনটা অন্ধকারে ঢেকে যায়। আমি কখনো ভাবিনি মা বাবাকে সারপ্রাইজ দিতে এসে আমার জীবনেও এত বড় সারপ্রাইজ ঘটে যাবে। আমি ওই রাতটা কখনো ভুলতে পারবো না। তবে তোমাদের জন্য জীবনের ওই কালো অধ্যায়টাকে সাথে নিয়েই এগিয়ে যেতে পারবো। এবার তোমরাই সিদ্ধান্ত নাও, আমার এখন কি করা উচিত। নিস্তব্ধতায় বুক চিরে রাইমার গালে গগন বিদারী কান্নার শব্দ শোনা গেল। সেই কান্নার তীক্ষ্ণ সুর সকলে হৃদয়কে যেন খান খান করে দিচ্ছে। রাইমা এবার আর মাকে আটকালো না। মায়ের সাথে সেও চিৎকার করে কাঁদতে লাগলো। এই মুহূর্তটার অপেক্ষায় সে ছিল যে কবে সে একটু মন খুলে কাঁদতে পারবে। তবে তার মায়ের বুকে মাথা রেখে তার কষ্ট লাগলো করতে পারবে। এবার
কষ্ট লাঘব করতে পারবে। এবার শান্তি পাচ্ছে সে, ভীষণ শান্তি। রাইমার পরিবারের সবার চোখ থেকেই সবার তরল জল পড়ছে। তারা যেন এখনো বিশ্বাস করতে পারছে না এত কিছু হয়ে গেল এই মেয়েটার সাথে, অথচ তারা কেউ কিছু বুঝলো না। নিজেদের বোকামিতে নিজেরাই এখন মাথা চাপড়াচ্ছে। রাইমার মামা চাচারা রেগে গিয়ে অরিককে মারতে পর্যন্ত গিয়েছিল, কিন্তু রাইমা বাধা দেওয়ায় আর পারেনি। অরিক এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ওইদিকে লিমা সোহরাব কাঁপা কাঁপা হাতে তার ফোনটা হাতে নিলেন, তারপর কার একটা নাম্বারে কল করে বললেন, আমার ছেলে একজন ধর্ষক, আপনারা এসে তাকে গ্রেপ্তার করুন। আমি সহ আমার ছেলে এই জায়গায় আছি, আপনারা প্লিজ চলে আসুন। সবার আর বুঝতে বাকি ছিল না তিনি কাকে কল দিয়েছেন। সকলে এবার শান্ত হন। অরিকের মা বোন নীরব হয়ে বসে আছে। তারা আজ থেকে এক ধর্ষকের মা আর বোন। কথাটা ভাবতেই কলিজা কেঁপে উঠল তাদের। তাও একটা শব্দও করল না কেউ। অরিক এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। তার মনে হলো সে আর তার এই মুখ কোনোদিন মাকে দেখাতে পারবে না। পুলিশ এলো, তদন্ত করলো অনেক। অরিক আবারও তার শব্দ স্বীকার করলো। মায়ের সামনে তার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। ছেলের বিয়েতে এসেছিল এক বুক আনন্দ নিয়ে, সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে তার। তিনি এখন বাড়ি ফিরে যাবেন, তবে শূন্য বুকে। একজন ধর্ষকের মায়ের তো এটাই প্রাপ্য। যাওয়ার আগে রাইমার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, আর তারাও তাকে ক্ষমা করে দিয়েছেন। অরিক বর্তমানে জেলে। রাইমার বলা শেষ কথাগুলো এখনো তার মস্তিষ্কে বিচরণ করে। কি পরিমাণ কষ্ট পেলে একজন মা তার ছেলেকে নিজে পুলিশের হাতে তুলে দেয় জানেন? হয়তো জানেন না, কিন্তু আজ থেকে জানবেন। আমি আপনাকে চাইলেই ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু আমার বিবেক আমাকে সেটা করতে দেয়নি, তাই আমি বাধ্য হয়েছি এত কিছু করতে। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর আমি আশা করি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন হয়তো। আর হ্যাঁ, একটা কথা, আপনাকে আমি কোনো দিন ভুলবো না। আমার এই 23 বছরের জীবনে আপনি আমার এক চিরস্মরণীয় অধ্যায়, সরি কালো অধ্যায়, যে অধ্যায়কে আমি আমার জীবন থেকে কখনোই মুছে ফেলতে পারবো না, কখনোই না।